হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ডিসি সার্কিট কোর্সের লেকচার 6-এ। আমরা কিন্তু অলরেডি নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস শেষ করে আসছি। আমরা আজকে ওই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করবো আমরা। এরপর হচ্ছে আমরা সার্কিটের থিওরেমে চলে যাব, অর্থাৎ সোর্স ট্রান্সফরমেশন, সুপারপজিশন, থিভনিন, নর্টন, এগুলো চলে যাব। তাহলে আগে চলো আমরা কিছু ম্যাথ সলভ করে ফেলি, এরপর হচ্ছে আমরা শুরু করে দেবো তোমার কি বলতো এই যে আমাদের সার্কিটের যে থিওরেমগুলো আছে সেগুলো। আমি আশা করতেছি তোমরা আগের লেকচারগুলো সবাই করে আসছো। তাহলে এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। ওকে, সো চলো আমরা তাহলে শুরু করি। আসলে লেকচার নাম্বার 6 একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি আমরা। ওকে, দেখো একটা ম্যাথ আমাকে কি বলতেছে, এখানে একটা সার্কিট দেওয়া আছে, ভালো কথা। আমাকে বলছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কেমন মানে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। ওকে, সিন বাই দ্য ভোল্টেজ সোর্স, তার মানে ভোল্টেজ সোর্সের এই টার্মিনাল থেকে তোমার আর ইকুইভ্যালেন্ট কত মনে হবে সেটা তোমাকে বের করতে বলছে। অ্যান্ড ফাইন্ড দ্য ব্রাঞ্চ কারেন্ট, সবগুলো ব্রাঞ্চ কারেন্ট, এই যে আমাদের যে ব্রাঞ্চ কারেন্ট আছে এই কারেন্টগুলো কত হবে সেটা তোমাকে এখানে বের করতে বলছে। ইজি অঙ্ক। তো চলো আমরা কাজ বুঝে নিই। তাহলে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট আগে আর ইকুইভ্যালেন্ট বের করা, পরে হচ্ছে প্রত্যেকটা কারেন্ট বের করা। আচ্ছা দেখো, তো চলো আমি যদি একটু সার্কিটটাকে এখানে একবার আঁকার চেষ্টা করি, আসলে কেমন সলিউশন করতেছি আমরা, তারপর তোমাকে আমি সলভ করে দিচ্ছি। ওকে চলো আমি ডিফারেন্ট কালার নিই একটা এখানে। ওকে, এই কালারটা নিই, এখানে একটা বড় করে দিলাম, দেওয়ার পরে ছোটো করি সামান্য। ঠিক আছে, দেন এখান থেকে একটা বের করি আমরা। ওকে, সো সেম এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে একটা জাস্ট দাগ টেনে দিব আরেকটা। ওকে, সো এটা হচ্ছে আমার একটা সার্কিটের মতো, এখান থেকে এখানে একটা আঁকবো। ঠিক আছে, ওকে, তো চলো এবার আমি একটু মুছে দিই বাকিগুলো, জাস্ট রেজিস্ট্যান্সগুলো বসাই দিই এখানে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গাটা রেজিস্ট্যান্স আছে, আর এই জায়গাটা ব্যাটারি আছে। ওকে, আর এই জায়গাটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা দেখো তো, এই যে 8 কিলো হোম আর 3 কিলো হোম এরা সিরিজে আছে না? তাই এই দুটাকে মিলে আমি একটা রেজিস্ট্যান্সে বানিয়ে ফেলি। তাহলে আমি চলো এইটা ভ্যালুটাকে আমি কত লিখে দিই এখানে, তাহলে এই যে 11 কিলো হোম তাহলে আমরা লিখে দিব। কেমন? তাহলে চলো এবার আমরা এঁকে ফেলি। আসে এখানে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দেন এই জায়গাটা রেজিস্ট্যান্স আছে, এই জায়গাটা রেজিস্ট্যান্স আছে, আর এই জায়গায় কিন্তু আমাদের ভোল্টেজ সোর্স ছিল, রাইট? ওকে, সো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে ভ্যালুগুলো বসাই দিই। দেখো, তাহলে এটা কিন্তু আমার প্লাস টার্মিনাল, এটা মাইনাস, এটা কত 36 ভোল্ট, এরপরে উপরে আছে 4 কিলো ওহম। ঠিক আছে, তাহলে কারেন্টগুলো মিলি এম্পিয়ার আসবে। এটা আছে 2 কিলো ওহম, দেন এখানে আছে 5 কিলো ওহম। ওকে, দেন এখানে আছে 9 কিলো ওহম, আর নিচে আছে তোমার কাছে তাহলে 3 আর 8 যোগ করলে 11 কিলো ওহম। ওকে, সো অ্যাট ফার্স্ট কিন্তু আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে, মানে ভোল্টেজ সোর্স থেকে কতটুকু দেখা যাবে। দেখো তো এই দুইটা রোধ তারা প্যারালালে আছে না? কীভাবে বুঝতে পারছি প্যারালালে? কারণ এই রোধের এই টার্মিনাল এই দুই নোডে কানেক্টেড, এই রোডটারও এই দুই টার্মিনালটা এই নোডে সেম নোডে কানেক্টেড। তাহলে আমরা তখন এখানে বলতে পারি যে আমার কাছে এইখানে যে দুইটা রোধ আছে, এই দুইটা রোধ কিন্তু আমার কাছে অবশ্যই প্যারালালে আছে। আচ্ছা, এদের প্যারালালের ভ্যালু কত হবে? 9 গুণন 11 ডিভাইডেড বাই 9 যোগ 11, 9 গুণন 11 ডিভাইডেড বাই 9 যোগ 11, তাহলে এটা হবে 99 ডিভাইডেড বাই 20 কিলো ওহম। ওকে, জাস্ট এদের গুণফল ডিভাইডেড বাই যোগফল। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই দুইটাকে মিলাই তুমি একটা রোধ পাইছো, যে রোধটা এই নোড এবং এই নোডে কানেক্টেড। দেখো তো ওই একটা রোধে সেটা কিন্তু আবার এই 5 কিলো ওহমের সাথে কিন্তু সিরিজে কানেক্টেড আছে। জিনিসটা বুঝতেছো কিনা দেখো, আমি তোমাকে বুঝাই। এই যে এই দুইটা রোধকে মিলাইতে তুমি এখানে একটা রোধ পাবা, তাহলে এখানে এটা থাকবে না, একটা যে কোনো একটা ধরো এখানে একটা এরকম একটা রোধ পাইছো তুমি, এই বক্ররেখা বরাবর একটা রোধ পাইছো এই দুইটাকে মিলাই, তাহলে সেই রোধটা তো আবার এই রোধের সাথে কিন্তু কিসে আছে? সিরিজে আছে, এই 5 কিলো ওহমের সাথে। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে সম্পূর্ণ রোধটা দেখো, তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি। তাহলে এখানে আমি যদি একটু লাল কালার দিয়ে দেখাই, সমস্যা নেই। তাহলে এইখানে আমি সম্পূর্ণ রোধটা তাহলে আমি এখানে কত পাবো? সম্পূর্ণ পাবো এটার সাথে জাস্ট কিসে আছে? 5 কিলো ওহমটা সিরিজে আছে। তার মানে এই যে 99 ডিভাইডেড বাই 20, এটার সাথে তাহলে সিরিজে আছে কি 5 কিলো ওহম। তার মানে কি হইলো, এই সম্পূর্ণটাকে আমি একটা সিঙ্গেল রোধ দিয়ে রিপ্লেস করতে পারি, যে রোধের মান হবে এটা 99 ডিভাইডেড বাই 20 প্লাস 5। সেই রোধটা কিন্তু আবার এই 4 কিলো ওহমের সাথে কিন্তু প্যারালালি আছে। এটা তোমরা বুঝতে পারতেছো কিনা খেয়াল করে দেখো। এখানে তোমার এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে এই নোড এবং এই নোড, এই দুই নোডের মাঝখানে আমরা রোধ পাইছি কত? তাহলে এত। আবার এই দুই নোডেই কিন্তু এই 4 কিলো ওহমটাও কানেক্টেড। তার মানে এই যে তোমার 99 ডিভাইডেড বাই 20 প্লাস 5 আর যে 4 আছে,
তারা কিন্তু কিসে আছে বলো, তারা কিন্তু প্যারালালি আছে। তো সেই প্যারালাল মিলাই তাহলে তখন তুমি একটা রোধ পাবা, সেই একটা রোধের সাথে কিন্তু এই 2 কিলো ওহমটা আবার সিরিজে থাকবে তখন, সেটাই তোমার এখানে আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। কারণ আর ইকুইভ্যালেন্ট দেখতে বলছে এই টার্মিনাল থেকে, এই 2 টার্মিনাল থেকে দেখতে বলছে। দেখো জিনিসটা বুঝতে পারতেছো কিনা, এই যে লালটা এইটা এই নোড এবং এই নোডে কানেক্টেড, সেম 4 কিলো ওহম তো সেম ওই 2 নোডই কানেক্টেড। তাহলে ওই দুটাকে মিলে তুমি একটা রোধ পাবা, যেটা ভ্যালু কত আসবে সেটা আমরা দেখবো। আবার এর সাথে কিন্তু 2 কিলো ওহমটা আবার সিরিজে কানেক্টেড, সেটাই তোমার আর ইকুইভ্যালেন্ট চলে আসবে। হোপফুলি তোমরা এখানে বুঝতে পারছো কনসেপ্টটা। তাহলে এখানে যদি আমরা ফার্স্ট আগে দেখি এই দুইটা রোধের প্যারালাল কত হবে। আচ্ছা এই ভ্যালুটা কত আসে বলো তো, 99/20 + 5। আগে এই ভ্যালুটা দেখি কত আসে এখানে। এই ভ্যালুটা আসবে তোমার কাছে +5 জাস্ট করে দিই এখানে। এই ভ্যালুটা আসছে 199/20 কিলো ওহম, 20 কিলো ওহম। তাহলে এটার সাথে কে প্যারালাল থাকবে বলো তো, 4 কিলো ওহম প্যারালাল থাকে, ওই প্যারালালের সাথে 2 কিলো ওহমটা যোগ করে দিলে আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাবা। তাহলে আমি যদি এক লাইনে যদি আর ইকুইভ্যালেন্টকে লিখতে চাই, এটা ইকুয়াল টু হবে এই যে 199/20, এটা প্যারালাল আছে কার সাথে, 4-এর সাথে। আর এই প্যারালালের সাথে এই যে তোমার 2 কিলো ওহম এটা সিরিজে থাকবে, বুঝতে পারছো, এই যে 2 কিলো ওহমটা সিরিজে থাকবে এইটা এবং এটা যে প্যারালাল সেটার সাথে। তাহলে সেটাই তোমার কিন্তু আর ইকুইভ্যালেন্ট চলে আসবে। তাহলে তুমি কিন্তু এখান থেকে সলভ করে ফেলতে পারবে, ডাইরেক্ট সলভ করে দিই। অ্যাট ফার্স্ট এটার সাথে তাহলে এটা গুণ হবে, তাহলে আনসার গুণন 4/আনসার যোগ 4, এর সাথে তাহলে তুমি 2 যোগ করে দাও, তাহলে কত চলে আসছে এখানে 4.853, 4.853 কিলো ওহম। তাহলে এটাই কিন্তু তোমার কি হয়ে গেল বলো তো, এখানে আমাদের টোটাল তুল্য রোধটা আমাদের এখানে বের হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, হোপফুলি সবাই বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো তো একটা জিনিস, তাহলে তুল্য রোধ বলতে আমরা কি বুঝি? তুল্য রোধ বলতে বোঝাবে তোমার যে সকল রোধের মধ্যে কারেন্ট যায় সে সকল রোধকে তুমি একটা রোধ দিয়ে রিপ্রেজেন্ট করছো, পুরো সার্কিটের রোধটাকে। তার মানে ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে যদি আমি এখন সার্কিটটাকে রিড্র করতে চাইতাম, তাহলে আমি কীভাবে রিড্র করতে পারতাম, এই ভোল্টেজ সোর্সটাকে নিতাম আর এটার সাথে জাস্ট একটা আর ইকুইভ্যালেন্টটাকে সিরিজে কানেক্ট করে দিতাম এভাবে, ঠিক আছে? আচ্ছা এখন আমাকে কারেন্টগুলো বের করতে হবে। একটা জিনিস দেখো তো, আই টোটাল, এই কারেন্ট আসলে কোন কারেন্ট? সেটা হচ্ছে এই যে ভোল্টেজ সোর্সটা যেই ব্রাঞ্চে আছে বা ভোল্টেজ সোর্স থেকে যেই কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টটা আই টোটাল না। কারণ আই টোটাল কারেন্টটা এখানে এটাকে প্রবেশ করে, এই আই টোটাল তো এখান থেকে বের হবে। তাহলে আই টোটালকে আমি তাহলে কী বলতে পারি, এটা আসলে অ্যাকচুয়ালি ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা বের হবে সেটা হচ্ছে আই টোটাল। আর ভোল্টেজ সোর্স থেকে যে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে সেটা কোনটা, আর ইকুইভ্যালেন্ট। মানে কারণ ভোল্টেজ এখানে তো আমি আর ইকুইভ্যালেন্ট মানে কি, এখানে আমি ভোল্টেজ সোর্স থেকে ওই যে তুল্য রোধটা সেটা আমি পরিমাপ করছি, সেটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট বলতেছি। মানে চাইলে আমরা এই সার্কিটটাকে এভাবেও আঁকতে পারতাম আর কি, মানে সিম্পলভাবে জাস্ট তুমি এখানে একটা ধরো কথার কথা, তুমি হচ্ছে এখানে একটা, তুমি এটাকে আমি দেখাই দিই, ধরো এটা যদি ভোল্টেজ সোর্স হয়, এটাকে জাস্ট সবগুলো রোধকে তুমি জাস্ট একটা রোধ দিয়ে রিপ্রেজেন্ট করে দিছো, তাই তো তোমার আর ইকুইভ্যালেন্ট, রাইট? তাহলে আর ইকুইভ্যালেন্টটা তোমার এখানে, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। আর এখানে তোমার ভোল্টেজ সোর্সটা আছে প্লাস মাইনাস, আর এটা দিয়ে তোমার যে কারেন্টটা যাচ্ছিলো সেটাকে তুমি কি বলছো, আই টোটাল নাম দিচ্ছ। দেখো এই যে আমাদের ভোল্টেজ সোর্সটার যে ব্রাঞ্চে কানেক্টেড সেই ব্রাঞ্চের কারেন্টটাকে তুমি কি বলছো, আই টোটাল বলছো। তাহলে এইখান থেকে আমি আই টোটালটাকে দেখাই দিলাম, কারণ আই টোটাল এদিকে প্রবেশ করে এদিকে বের হচ্ছে তাহলে ওকে। তাহলে এই ভোল্টেজে বের কত ছিল, 36 ভোল্ট, রাইট? আমার যতটুকু মনে পড়ে, হ্যাঁ ওকে। তাহলে এখান থেকে আমি আই টোটালটা কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে চলো আমি অ্যাট ফার্স্ট আই টোটালটা বের করি। আই টোটাল এটা কত আসবে, তাহলে এটা আসবে তোমার কাছে এখানে আমাদের 36 আর ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট কত, 4.853, 4.853। সো অবশ্যই মিলি অ্যাম্পিয়ার আসবে যেহেতু কিলো ওহম ছিল। তাহলে 36 হচ্ছে আনসার। তাহলে চলে আসছে এখানে 7.418 মিলি অ্যাম্পিয়ার। সো এখানে আমার আই টোটালটা চলে আসছে। এরপর তাহলে আমরা কী বের করবো, এখানে ওই যে আমাদের বাকি ব্রাঞ্চগুলো আছে না, বাকি ব্রাঞ্চের কারেন্ট আমাকে বের করতে হবে। আচ্ছা একটা জিনিস দেখো তো, তুমি যদি কোনো কারণে এই লুপটার মধ্যে, এখানে একটা লুপ দেখতেছো না তুমি, ক্লোজ লুপ, এই লুপটার মধ্যে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার এখানে কাজ হয়ে যাবে। কারণ কেভিএল অ্যাপ্লাই করলে তুমি i4টা কিন্তু এখান থেকে পেয়ে যাবা। তো একটা কাজ করি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই লুপটাকে ধরো একটা নাম দিই, একে ধরো আমি লুপ 1 নাম দিচ্ছি, কথার কথা। আচ্ছা দেখো এই i4 কারেন্টটা এদিক দিয়ে আসতেছে, রাইট? তার মানে এটা এদিক দিয়ে প্রবেশ করছে 4 কিলো ওহমের। তাহলে আমি এইটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি পজিটিভ, এটাকে বলতে পারি নেগেটিভ। দেখো জিনিসটা বুঝতেছো কিনা, i4টা ওদিক দিয়ে প্রবেশ করছে, তাহলে এটাকে আমি পজিটিভ আর এটাকে নেগেটিভ বলতে পারি। আর আই টোটালটা এদিকে প্রবেশ করতেছে, তাহলে এটাকে আমি বলবো পজিটিভ, এটাকে আমি বলবো নেগেটিভ। এখন আমি এখান থেকে ঘুরে স্টার্ট করবো, ধরো এই পয়েন্টটা থেকে ঘুরে স্টার্ট করবো। তাহলে আমি জাস্ট কেভিএল অ্যাপ্লাই করবো কোথায়, লুপ 1-এ। তাহলে এখানে অ্যাপ্লাই করি আসো আমরা। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করবো কেভিএল অ্যাট লুপ 1। তাহলে লুপ 1 অ্যাপ্লাই করলে কী পাচ্ছি, চলো আমরা দেখি আসো।
দেখো তাহলে সামেশন অফ বি তো 0, এটা আমরা জানি, এটা লিখতেছি না আমি এখানে। তাহলে আমি এখান থেকে ঘুরে আমি এখান থেকে গিয়ে আবার এই জায়গায় ফেরত আসবো। তাহলে এখান থেকে যখন যাত্রা করব প্রথমে কার সাথে দেখা পাবো? -4 ইন্টু i4 এর সাথে দেখা পাবো না, কারণ 4 এর মধ্যে i4 কারেন্ট যাচ্ছে। তাহলে প্রথমে পাচ্ছি কার সাথে? -4 ইন্টু i4। পরে যখন এদিক থেকে ঘুরে যখন এদিকে আসলাম তখন +36 এর সাথে দেখা পাচ্ছি, তাহলে +36 এর সাথে দেখা পেলাম। পরে আবার মাইনাসের সাথে দেখা পেলাম। এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? এখানে কারেন্ট যাচ্ছে i টোটাল, তাহলে -i টোটাল ইন্টু 2, তাহলে -i টোটাল ইন্টু 2, আর আবার ইকুয়াল টু তাহলে 0 হয়ে যাবে, কারণ আমি ঘুরে আবার এখানে চলে আসছি। জাস্ট কেভিএল অ্যাপ্লাই করলাম, এটা তুমি অ্যাপ্লাই করতেই পারো। তাহলে এখন অলরেডি তুমি কিন্তু সবগুলো ভ্যালু জানো, শুধু i4টা বের করে ফেলতে পারবা ইজিলি এখান থেকে। তাহলে এখান থেকে দেখো এই যে আমাদের -4 i4, এটা তাহলে কত হবে? এখানে -36 হয়ে যাবে এই পাশে গেলে, আর 2 গুণন i টোটালটা কত? 7.418। তাহলে এখান থেকে আমরা কিন্তু ইজিলি চাইলে i4টা কত হবে সেটা বের করে ফেলতে পারি। চলো দেখে আসো এটা কত আসবে। তাহলে এখানে আসবে -36 প্লাস 2 ইন্টু 7.418, এটাকে তাহলে -4 দিয়ে ভাগ করবো। ওকে, সো আমার কাছে চলে আসছে আনসার 5.291। অবশ্যই এককটা হবে মিলি অ্যাম্পিয়ারে। হোপফুলি তোমরা বুঝতে পারছো সবাই, কারণ রোধগুলো এখান থেকে কিলো ওহমে ছিল। তাহলে আমরা i4টা এখান থেকে পেয়ে গেছি। আচ্ছা দেখো তো, তাহলে তুমি এই কারেন্টটা কিন্তু অলরেডি জানো, এখন এই কারেন্টের ভ্যালু তুমি জানো, অলরেডি i টোটালও তুমি জানো, অলরেডি i টোটালটা কত সেটাও তুমি জানো। তাহলে এই পয়েন্টটাতে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো, ধরো এখানে যদি এটাকে এ পয়েন্ট বলো, আর এ পয়েন্টে যদি তুমি কেসিএল অ্যাপ্লাই করো, দেখো i3 কারেন্ট প্রবেশ করতেছে, i টোটাল বের হচ্ছে, i4 কারেন্ট প্রবেশ করতেছে। তাহলে এখান থেকে কিন্তু তুমি i3টা বের করে ফেলতে পারবা। তাহলে চলো আমরা কেসিএল অ্যাপ্লাই করি, আসো। তাহলে আমরা এখানে এই যে কেসিএল অ্যাপ্লাই করবো, তাহলে কেসিএল অ্যাপ্লাই করবো, কেসিএল অ্যাট ওই যে আমাদের এ নোডের মধ্যে অ্যাপ্লাই করবো, রাইট? ওকে, তো চলো অ্যাপ্লাই করে দেখে আসো কত আসছে এখানে। তাহলে এখানে আমাদের কারেন্ট বের হচ্ছে কিন্তু i টোটাল, তাহলে কারেন্ট বের হচ্ছে i টোটাল, আর কারেন্ট এখানে প্রবেশ করতেছে কোনটা? i3 এবং i4। তাহলে i3 কারেন্ট প্রবেশ করতেছে, i4 কারেন্টও প্রবেশ করতেছে। আমরা জানি বের হওয়া কারেন্ট ইকুয়াল টু প্রবেশ করা কারেন্ট। তা আমার অলরেডি i3 বাদে বাকি সবগুলো আমি জানি। i3 ইকুয়াল টু তাহলে কত আসবে? i টোটাল মাইনাস i4। i টোটাল তুমি এখানে বের করছো 7.418, এখান থেকে তাহলে i4 বাদ দাও, i4 হচ্ছে 5.291। তাহলে দেখো এখানে কত চলে আসে, তাহলে চলে আসবে এখানে 7.418 মাইনাস আনসার, তাহলে চলে আসছে 2.127 আনসার আসবে মিলি অ্যাম্পিয়ারে। ওকে, সো হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো আশা করি সবাই বুঝতে পারছি এটা। আমরা এখন আমাদের কোন কোন কারেন্ট বের করা বাকি? আমরা কোন কোন কারেন্ট জেনে গেছি, এখন বলতো আমরা কিন্তু এখানে এই i3 কারেন্টটা কত সেটাও আমরা এখানে জানি। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই লুপটার মধ্যে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করতা, i1টা তুমি কিন্তু বের করে ফেলতে পারতা। তাহলে আমি যদি এই লুপটাকে লুপ নাম্বার 2 নাম দিই, এই লুপটাকে চলো আমি কি নাম দিচ্ছি এখানে? লুপ নাম্বার 2 নাম দিলাম। প্লাস মাইনাস বসাইতে হবে। আচ্ছা এই 5 কিলো ওহমে এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে না, কারণ এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, তাহলে এটাকে আমি বলবো পজিটিভ, এটাকে আমি বলবো নেগেটিভ। এই যে i1টা এদিকে প্রবেশ করতেছে না, তাহলে এটাকে আমি বলবো এখানে পজিটিভ, এটাকে আমি বলবো নেগেটিভ। আবার অলরেডি এটা দেখানো আছে 2 কিলো ওহম এদিকে প্রবেশ করতেছে। তো আমি পয়েন্ট থেকে কেভিএল অ্যাপ্লাই করা স্টার্ট করবো লুপ 2তে। কীভাবে? আমি কি করব, এখান থেকে অ্যাপ্লাই করে এখানে গিয়ে আবার এই জায়গায় ফেরত আসবো, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে এখন আমরা তাহলে কেভিএল অ্যাপ্লাই করি লুপ 2তে, ঠিক আছে? তাহলে চলো আমরা অ্যাপ্লাই করি, আসো। তাহলে এখানে যাই আমরা লিখবো কেভিএল অ্যাপ্লাই করবো অ্যাট লুপ 2তে। সো চলো দেখি আসো কেভিএল অ্যাপ্লাই করি। সামেশন অফ বি ইকুয়াল টু 0 এটা আমি লিখতেছি না, রাইট? ওকে, তাহলে এখান থেকে যদি যাত্রা শুরু করি, প্রথমে আগে +2 এর সাথে দেখা পাচ্ছি, তাহলে এখানে কারেন্ট ভোল্টেজ ড্রপ হবে কতটুকু? 2i টোটাল ভোল্টেজ ড্রপ হবে। পরে কিন্তু -36 সাথে দেখা পাচ্ছি, দেখো এদিকে যখন যাবো -36 সাথে দেখা পাচ্ছি, তাহলে -36। পরে যখন এদিকে আসবো তখন +9 সাথে দেখা পাচ্ছি 9 ইন্টু i1, তাহলে +9 ইন্টু i1। তারপর এর থেকে যখন এদিকে যাবো তখন +5 ইন্টু i3 সাথে দেখা পাচ্ছি, তাহলে +5 ইন্টু i3 সাথে দেখা পেলাম। তাহলে দেখো তো ভাই, সবগুলা ভ্যালু তুমি এখান থেকে জানো, শুধুমাত্র কোনটা জানো না? i1টা জানো না। তাহলে এখান থেকে কিন্তু ইজিলি তুমি i1টা বের করে ফেলতে পারবা। তাহলে আমি ডাইরেক্ট চলো একটা কাজ করি, এখানে লিখি আগে 9i1, এটা এগুলো কত আসবে? 36 মাইনাস 2i টোটাল, তারপরে -5i3। তাহলে এখানে আমি সবগুলো ভ্যালু জানি, তাহলে ইজিলি এখান থেকে আমাদের i1 এর ভ্যালুটা কত সেটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে হিসাব করি তো আমরা, এখানে আসো i1টা কত আসে? 36 মাইনাস 2 ইন্টু i টোটাল কত? 7.418।
মাইনাস 5 ইন্টু আই থ্রি কত বের করছো? I3 2.127। তাহলে এখানে চলে আসছে আমাদের 10.529, বাট 9 দিয়ে তো ভাগ হবে, তাহলে চলে আসছে 1.169। তাহলে চলে আসছে কত? 1.169 মিলি অ্যাম্পিয়ার। মানে এখানে তো 9I1 ইকুয়াল টু এত, 9 দিয়ে ভাগ হবে না, তাহলে ভাগ করার পরে এত চলে আসছে। সো হোপফুলি সবাই বুঝতে পারছি এখানে I1টা আমাদের এখানে বের হয়ে গেছে। আচ্ছা, I1 যদি বের হয়ে যায় তাহলে দেখো তো তুমি এখন এই কারেন্টটাও তুমি এখন এখানে জানো, এই I1 এই কারেন্টটা তুমি জানো, তাহলে এটাকে তুমি যদি বি নোড ধরো, তাহলে এই বি নোডে I2 কারেন্ট বের হচ্ছে, I1 কারেন্টও বের হচ্ছে, I টোটাল কারেন্ট প্রবেশ করতেছে, I4 কারেন্টও বের হচ্ছে। তাহলে এখান থেকে শুধু আননোন হচ্ছে I2 বের করে ফেলতে পারবা না, কেসিএল অ্যাপ্লাই করে ইজিলি বের করে ফেলতে পারবা। তাহলে আমি এখানে অ্যাপ্লাই করবো এখন কেসিএল অ্যাট ওই যে আমাদের এখানে যে বি নোড বলছি সেখানে, ঠিক আছে, এই যে বি নোড যেটাকে নাম দিছি। তাহলে কি আপনি কি লিখবো? এখানে প্রবেশ করতেছে কোনটা? I টোটাল। তাহলে এখানে প্রবেশ করতেছে হচ্ছে I টোটাল, এটা ইকুয়াল টু বের হচ্ছে কোনটা কোনটা? I2 বের হচ্ছে, I1 বের হচ্ছে, I2 বের হচ্ছে, I1ও বের হচ্ছে, আরেকটা বের হচ্ছে, সেটা কোনটা? সেটা হচ্ছে I4ও বের হচ্ছে। তাহলে আমি ইজিলি এখান থেকে কি ক্যালকুলেট করে ফেলতে পারবো? I2 কারেন্ট যেটা আছে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে সেটা হচ্ছে I টোটাল মাইনাস I1 মাইনাস I4। তাহলে এখানে দেখো জাস্ট ভ্যালু চলে আসবে ডাইরেক্ট, আমি চলে এখানে ক্যালকুলেটার বসাই দিই। তাহলে আসবে I টোটাল কত? 7.418 মাইনাস I1 কত? I1 হচ্ছে তোমার 1.169 মাইনাস I4 হচ্ছে কত? 5.291। সো এখানে চলে আসছে 0.958 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা তাহলে এখানে আনসার বের করে ফেলতে পারলাম, রাইট, যে আমার I4 কারেন্টটা কত। সো হোপফুলি আমরা সবাই এখানে অঙ্কটা সবাই এখানে আমরা বুঝতে পারছি, আর এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে আমি সবগুলো কারেন্ট কিন্তু এখানে আমরা বের করে ফেলছি, কেমন? আমি বক্স করে দিয়েছি সবগুলো কারেন্ট, আমি আর আলাদা আনসার লিখতেছি না, আর ইকুইভ্যালেন্ট আমরা বের করে ফেলছি। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পারছো। তাহলে তো আমরা নেক্সট অঙ্কে চলে দিয়ে আসো। নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্ক বলতেছে ফাইন্ড V1। তাহলে এই সার্কিটে V1 বের করতে হবে। আচ্ছা, V1 কোনটা ভাই? V1 হচ্ছে তোমার এইটা, এই V1টা তোমাকে বের করতে হবে। ওকে, ভালো কথা। তারপর কি বের করতে বলছে? এক্সপ্লেন ওয়াই ভোল্টেজ ডিভিশন ক্যান নট বি ইউজড ডিটারমাইন V1। মানে V1 ইউজ করার জন্য ভোল্টেজ ডিভিশন রুলটা এখানে অ্যাপ্লাই করা যাবে না, কেন সেটা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, একটা জিনিস আমাকে তুমি আগে একটু করে বলো, এই সার্কিটটা এইখানে যে আমাদের 0.7 ভোল্ট, এখানে কি কোনো কারেন্ট যাবে? এটি একটু করে আমাকে বলো তো, 0.7 ভোল্টের মধ্যে কোনো কারেন্ট যাবে? প্রথম দেখায় মনে হবে যে ভাই এটা যদি আমি ইনপুট সার্কিট ধরে নিই, তাহলে এখানে তো কোনো কারেন্ট ইনপুটও হচ্ছে না, তাহলে কারেন্ট আউটপুটও হবে না, তাহলে এখানে কোনো কারেন্ট যাবে না 0.7-এর মধ্যে। বাট অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা বুঝতে হবে। দেখো একটা যেটা সেটা হচ্ছে কি, আমার এই যে নোডটা, এটা কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এই নোডটাও কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আবার এখানে যে নোডটা আছে এটাও কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এই নোডটাও কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এর মানে কি জানো? সার্কিটে তো গ্রাউন্ড একটাই থাকে। এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই সার্কিটটা দেখতে কীরকম জানো? অ্যাকচুয়ালি এই সার্কিটটা এরা কিন্তু পরস্পরের মধ্যে এরকম ইন্টারকানেক্টেড। এই সার্কিটটা অ্যাকচুয়ালি পরস্পরের মধ্যে ইন্টারকানেক্টেড। দেখো জিনিসটা বুঝতেছো কিনা? মানে এটা কিন্তু সবগুলো তাহলে সেম নোড। এটাকে যদি অ্যানোড বলো, এটাও অ্যানোড, কারণ সবগুলো এখানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এটাও অ্যানোড, এটাও অ্যানোড। তাহলে সার্কিটটাকে একবার রিড্র করি। সার্কিটটাকে চলো আমরা রিড্র করতে পারি একবার। চলো আমি সার্কিটটাকে একবার রিড্র করে দেখাই তোমাকে, আসো তাহলে মূল সার্কিটটা তুমি বুঝতে পারবা। তাহলে এখানে মূল সার্কিটটা দেখো, প্রথমে অ্যাকচুয়ালি এখানে কীরকম, এরকম একটা আছে, তারপরে তোমার হচ্ছে ধরো এরকম একটা আছে, ঠিক আছে, মাঝখানে একটা আছে, দেখো মাঝখানে এরকম একটা আছে, আর এখানে তুমি আরেকটা কানেক্ট করে দাও, ঠিক আছে, এই হয়ে গেছে। ওকে, হ্যাঁ ঠিক আছে, এবার সামনে পাশা নেই। ওকে, ডান। তাহলে সার্কিট কিন্তু আমার আসলে অ্যাকচুয়ালি এরকম, মানে যদিও দেখে মনে হয় যে 0.7-এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, বাট অ্যাকচুয়ালি কারেন্ট যাবে এই ক্ষেত্রে। কেন যাবে এখনই তুমি বুঝে যাবা, কারণ এখানে কিন্তু যাওয়ার রাস্তা যেরকম আছে আসার রাস্তাও আছে, ঠিক আছে। ওকে, এদিকে একটা দিলাম। ওকে, তাহলে চলো এবার আমি বাকিগুলো রিড্র করে ফেলে আসো। তাহলে অ্যাট ফার্স্ট এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, প্লাস মাইনাস দেওয়া, একটু সুন্দর করে রাখি আসো। এখানে তাহলে একটা ভোল্টেজ সোর্স আছে আমাদের, এখানে তাহলে আমার রেজিস্ট্যান্স আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে, এখানে ভোল্টেজ সোর্স আছে, তারপর তোমার এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে,
ওকে, সো এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তারপর তুমি চাইলে এই পুরোটাকে এরকম একটা গ্রাউন্ড আকারে দেখা দিতে পারো, বুঝছো? মানে যদিও দেখে মনে হয় যে সার্কিটটা মনে হয় মানে ডিসকানেক্টেড, বাট অ্যাকচুয়ালি সবাই কিন্তু গ্রাউন্ডে কানেক্টেড, মানে সবার একটা কমন নোড আছে, বুঝছো? ওকে, তারপর দেখো তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে আমাদের প্লাস, এটা আমাদের প্লাস, এটা আমাদের মাইনাস, এখানে প্লাস দেওয়া, এখানে মাইনাস দেওয়া, সো কারেন্টের ডিরেকশন এখানে নিচে দেখানো, এখানে প্লাস দেওয়া, ওকে, এখানে প্লাস দেওয়া আর এখানে মাইনাস দেওয়া। ঠিক আছে, ভ্যালুগুলো বসাই দিই। তাহলে এটা হচ্ছে 20 কিলো ওহম, আমি জাস্ট 20K লিখতেছি কেমন, আর বাকিগুলো লিখতেছি না। 10 ভোল্ট এটা, তারপরে হচ্ছে এটাও 20K, ওকে। সো এরপর হচ্ছে এটা 0.7 ভোল্ট, তারপরে এটা হচ্ছে তোমার 10I1, আর এরপর হচ্ছে এটা 20 ভোল্ট। ঠিক আছে, ওকে, আর তো কিছু নেই। আচ্ছা, আর একটা আছে, এটা 1K, ওকে, ঠিক আছে। আমি কিলো ওহমটা লিখলাম না আর কি, কেমন? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এইবারে একটা জিনিস এখানে মনে হয় একটা টাইপিং মিস্টেক আছে। I1টা কোথায়? এখানে I1 যদি ডিপেন্ডেন্ট সোর্স, I1কে দেখাইতে হবে। আচ্ছা, I1টা এখানে একটু মিস্টেক আছে, এখানে একটু ঠিক করে নিও। I1টা এখানে দেখানো আছে, এটা হচ্ছে I1। এই কারেন্টটাকে কোয়েশ্চেনে I1 বলা হয়েছে। আমার টাইপিস্ট একটু মিস্টেক করছে, এক্সট্রিমলি সরি। তাহলে এটা সলিউশন করতেছি আমরা, ওকে। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল দেখো, সেটা হচ্ছে 0.7 ভোল্টের মধ্যে কিন্তু কারেন্ট যাবে। কেন যাবে? কারণ তুমি যদি এটাকে যদি একটা বদ্ধ সার্কিট চিন্তা করো, তাইলে যতটুকু কারেন্ট এখানে যাবে ঠিক ততটুকু কারেন্টই আবার প্রবেশ করবে, বাট কিছু না কিছু কারেন্ট এখানে যাবে, এটা একদম শিওর। যেহেতু এখানে কারেন্ট যাবে, তাহলে কিন্তু এই 20 কিলো ওহম আর এই 20 কিলো ওহম কিন্তু সিরিজে কানেক্টেড না। এটা সিরিজে কানেক্টেড কখন হইতো? যদি এখানে কোনো কারেন্ট না যাইতো, তাহলে সম্পূর্ণ কারেন্ট, একই ধরনের কারেন্ট এখানেও চলে আসতো, তাহলে এখানের মধ্যে এটা সিরিজে কানেক্টেড, এখানে তুমি ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করতে পারতা। বাট যেহেতু এখানে 0.7 ভোল্টের মধ্যে কারেন্ট ফ্লো করবে, যে কোনো একটা কারেন্ট ফ্লো করবে, তাই এই 20 কিলো ওহমটা আর এই 20 কিলো ওহমটা সিরিজে কানেক্টেড না। কারণ এরা যেই নোডে মিলিত হয়েছে সেই নোডের মধ্যে কারেন্টে স্প্লিট হয়ে যাবে বা কারেন্টে বিভক্ত হয়ে পড়বে, তার কারণে তারা কিন্তু সিরিজে কানেক্টেড না। আর আমরা সবাই জানি ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই হয় সিরিজ কানেকশনের ক্ষেত্রে। যেহেতু সিরিজ কানেক্টেড না, তাহলে এখানে ভোল্টেজ ডিভিশন রুলটা অ্যাপ্লাই করা যাবে না। হোপফুলি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারছো সবাই। এখন কোয়েশ্চন হচ্ছে, আমরা তো এটা বুঝে গেছি, বাট এবার আমার V1 বের করতে হবে। কোয়েশ্চন হচ্ছে আমি এই V1টা কীভাবে বের করবো? V1 এখানে কোনটা দেখানো আছে বলো তো? V1 কিন্তু এখানে এটা দেখানো আছে, যে এটাকে যদি প্লাস ধরি, এটা যদি মাইনাস ধরি, তাহলে এটা হচ্ছে আমার V1। তাহলে এই V1টা আমাকে বের করতে হবে। ওকে, কোনো সমস্যা নেই, চলো আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা দেখো তো, এই নোডটা এবং এই নোডটা, এই দুই নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এটা কি ইঙ্গিত দিচ্ছে? এটা ইঙ্গিত দিচ্ছে এটা সুপার নোড গঠন করতেছে। এটা কি গঠন করতেছে? একটা সুপার নোড গঠন করতেছে। তাহলে আমি এই নোডের ভোল্টেজকে যদি VA বলি আর এই নোডের ভোল্টেজকে যদি আমি VB বলি, তাহলে এই যে আমাদের VA এবং VB, এই দুই নোডের মাঝখানে কিন্তু এটা কি আছে বলো তো? এটা কিন্তু একটা সুপার নোড। নিশ্চয়ই তোমরা সবাই এটা বুঝতে পারতেছো। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার কাছে একটা সুপার নোড আছে। ওকে, তাহলে আমরা আগে কি অ্যাপ্লাই করবো? KCLটাকে সুপার নোডের মধ্যে অ্যাপ্লাই করবো। আচ্ছা, যেহেতু এটা 0 ভোল্ট, যেহেতু এটা গ্রাউন্ড, তাহলে এটা যদি 0 ভোল্ট হয়, অবভিয়াসলি এই ভোল্টেজটা কত হবে? এই ভোল্টেজটা হবে তোমার কাছে এখানে 10 ভোল্ট। ঠিক আছে, তারপর এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, এটাও কিন্তু কত ভোল্টেজ বলো তো? 0 ভোল্টই, যেহেতু এখানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তাহলে এটাও কিন্তু কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এই ভোল্টেজটা কত হবে বলো তো? এটা হবে 20 ভোল্ট হবে। এতটুকু আমরা সবাই এখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। তাহলে আমরা চলো এক জিনিস যেটা করবো, আমরা এখানে KCL অ্যাপ্লাই করবো। কোথায় বলো তো? আগে সুপার নোডের মধ্যে। তাহলে আমরা অ্যাপ্লাই করি আসো এখানে KCL অ্যাট সুপার নোড। সুপার নোড, সুপার নোড তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যদি দুইটা নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট থাকে, সেটাকে তখন সেই নোডটাকে আমরা কি বলি? সুপার নোড বলে থাকি। সেটা ডিপেন্ডেন্ট সোর্স হইতে পারে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হতে পারে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হইতে পারে। আচ্ছা দেখো, তাহলে আমি কি ধরে নিব এখানে? আমরা ধরে নিব হচ্ছে তোমার এইখান থেকে সব কারেন্ট হচ্ছে বের হচ্ছে, এখান থেকেও বের হচ্ছে, এখান থেকেও বের হচ্ছে, এখান থেকেও বের হচ্ছে, এখান থেকেও বের হচ্ছে ধরে নিব, যদি এখানে যাওয়াসের প্রবেশ করতেছে। যাই হোক, দেখো তাহলে আমরা এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটাকে আমি কি লিখতে পারি? VA -10 ডিভাইডেড বাই 20 লিখতে পারি না? কারণ এটা 10 এলে এটাও তো 10, তাহলে বের হওয়া কারেন্টটাকে আমি বলতে পারি VA -10 ডিভাইডেড বাই 20। তাহলে আমি বলতে পারি VA -10 ডিভাইডেড বাই কত? 20। ওকে, তারপরে নিচের বের হওয়া কারেন্টটাকে কত বলতে পারি? VA -0 ডিভাইডেড বাই 20, বা আলটিমেটলি আমি লিখে ফেলতে পারি শুধুমাত্র কি বলতো? প্লাস VA ডিভাইডেড বাই 20। ওই যে -0 টাকা দেখাইলাম না, মানে VA -0 ডিভাইডেড বাই 20।
এবার আসে এখানে এই কারেন্ট এখানে বের হওয়ার কারেন্টটাকে তুমি কি লিখতে পারো ভিবি মাইনাস জিরো ডিভাইডেড বাই 1। তাহলে এখানে লিখতে পারো ভিবি মাইনাস জিরো, বা জিরো লেখার দরকার নেই আসলে, ডিভাইডেড বাই কত 1, মাইনাস জিরো টাকা লিখতেছি না। ওকে, আর এই কারেন্টটাকে তুমি এখানে এখানে কিন্তু কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে সেটাকে মাইনাস দেবো। তাহলে কত কারেন্ট প্রবেশ করতেছে? -10 I1। তাহলে এখানে প্রবেশ করতেছে -10 I1। তাহলে ইকুয়াল টু কত হবে? 0 হবে। দেখো এই সুপার নোডের থেকে একটা কারেন্ট এদিকে বেরোবে, একটা কারেন্ট এদিকে বেরোবে, একটা কারেন্ট এদিকে বেরোবে, একটা কারেন্ট এদিকে প্রবেশ করতেছে, তাই মাইনাস দিলাম এখানে আমরা। ঠিক আছে, আচ্ছা I1 এর পরিচয়টা কি? I1 কি লিখতে পারে? I1টা কোন ভোল্টেজ থেকে কোন ভোল্টেজের দিকে যাচ্ছে? 10 ভোল্টেজ থেকে V এর দিকে যাচ্ছে। তাহলে I1 কে তুমি লিখতে পারো 10 মাইনাস VA ডিভাইডেড বাই 20। তাহলে I1 কে আমরা কি লিখতে পারি? I1 কে আমি লিখতে পারি 10 মাইনাস VA ডিভাইডেড বাই কত বলো তো? ডিভাইডেড বাই লিখতে পারি আমি এখানে 20। বুঝতে পারছো? ডিভাইডেড বাই কত? 20, জাস্ট ওহম ল ইউজ করে। তাহলে চলো আমি নেক্সট পৃষ্ঠায় চলে যাই। আসো এখানে আমরা, তাহলে আমরা জাস্ট এই লাইনটাকে চলো আমি লিখি আগে অ্যাট ফার্স্ট। তাহলে এখানে হচ্ছে কত? VA মাইনাস 10 ডিভাইডেড বাই হচ্ছে 20 পাইছি অ্যাট ফার্স্ট, 20 প্লাস এখানে হচ্ছে VA বাই 20, এখানে হচ্ছে কত? VA ডিভাইডেড বাই 20 প্লাস এখানে পাইছে কত? VB বাই 1, শুধু মানে VB আর কি, আর মাইনাস 10 ইন্টু I1। তাহলে 10 ইন্টু I1 মানে কত? এখানে I1 মানে হচ্ছে 10 মাইনাস VA ডিভাইডেড বাই 20, 10 মাইনাস VA ডিভাইডেড বাই হচ্ছে কত? ডিভাইডেড বাই 20, পুরোটা ইকুয়াল টু 0। তাহলে এইটা একটা আমরা সমীকরণ পাইছি। এটাকে আমি একটু ওই যে VA গুলোকে কমন নিয়ে ফেলবো। তাহলে যদি VA গুলোকে কমন নিয়ে ফেলি তাহলে এখানে চলে আসবে 1/20, তাহলে প্লাস 1/20, আর এখানে তো VA নাই, ওইখানে VA আছে, তাহলে প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর 10 আর 20 কাটাকাটি করলে 1/2 থাকবে এখানে। ওকে, আর এখানে তো VB আছে। ঠিক আছে, আর এই পাশে যদি যাই ইকুয়াল, তাহলে লিখবো কত? 10/20, তাহলে এখানে হয়ে যাবে অ্যাট ফার্স্ট 10/20 হয়ে যাবে, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কত হয়ে যাবে? এটা প্লাস 100 ডিভাইডেড বাই 20 হয়ে যাবে, 100 ডিভাইডেড বাই 20 হয়ে যাবে। ওকে, সো এরপরে জাস্ট তুমি সিম্পলিফাই করতে পারো সামান্য, আর কিছুই না। তাহলে দেখো এখানে কত থাকবে? VA, এটা দেখো এখানে কত আসবে এই জিনিসটা? এটা আসবে তোমার কাছে এখানে আমাদের 1/20 ইন্টু 2 প্লাস 0.5। ঠিক আছে, তাহলে এটা চলে আসছে 0.6 চলে আসছে, এটা 0.6 চলে আসছে। আর এটা তো শুধুমাত্র VB, এটা শুধুমাত্র VB, আর এটা চলে আসছে কত? 1/2 প্লাস 5, তাহলে এটা 5.5 চলে আসছে এখানে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। ওকে, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এরপর আমরা যেটা পাইতে পারি আরেকটা, সেটা কোনটা দেখো তো? এই দুই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 0.7, তাহলে VA মাইনাস VB ইকুয়াল কত লিখতে পারি? 0.7 লিখতে পারি। তাহলে অ্যাগেইন, তাহলে আবার এখানে আমরা কি লিখতে পারি? ওই যে VA মাইনাস VB ইকুয়াল টু কত? 0.7। কেমনে? এই যে এই নোড এবং এই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্ট 0.7, তাহলে যেহেতু পজিটিভটা B এর সাথে কানেক্টেড, তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু কত? 0.7। এটাকে আমরা তাহলে 2 নম্বর সমীকরণ নাম দিতে পারি। তাহলে এখন আমি যদি এখানে 1 আর 2 কে যদি আমি সলভ করি, তাহলে 1 এবং 2 কে যদি আমি সলভ করি তাহলে আমি কি পেয়ে যাবো? আমি এখানে VAটাও পেয়ে যাবো, VBটাও আমার চলে আসবে। তাহলে VA ইকুয়াল টু চলে আসবে আর VB ইকুয়াল টু চলে আসবে। চলো দেখি এটা কত আসে এখানে আমাদের। তাহলে 0.6, 1, 5.5, 1 মাইনাস 1, 0.7, তাহলে আমার কাছে চলে আসছে এখানে 3.875 ভোল্ট, আর আরেকটা আসছে এখানে আমাদের 3.175 ভোল্ট। ওকে, সো দুটো ভোল্টেজ কিন্তু আমার চলে আসছে, বাট আমার লাগবে কি বলো তো? এখানে আমাকে জিজ্ঞেস করছে কিন্তু V1 কোনটা? এখানে V1 হচ্ছে অ্যাকচুয়ালি VA মাইনাস 0, তাহলে V1 ইকুয়াল টু অ্যাকচুয়ালি VA। তাহলে আমার লাগবে হচ্ছে V1, আর V1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি VA মাইনাস 0, তার মানে হচ্ছে শুধু VA, আর শুধু VA এর ভ্যালু কত? 3.875 ভোল্ট। তাহলে 875 ভোল্ট, এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, আর তুমি এটা লিখে দিতে পারবা না যে ওয়াই ভোল্টেজ ডিভিশন রুল ক্যান নট অ্যাপ্লাই? কারণ এখানে কি বলো তো? এখানে তুমি তাহলে এখানে কি লিখবা? এই 20 কিলো ওহম রেজিস্টারগুলো কিন্তু সিরিজে নাই, কেমন? এই যে 20 কিলো ওহম রেজিস্টার্স আর নট ইন সিরিজ, আর নট ইন সিরিজ। ওই পরে একটু গুছায় লিখে দিবা যে আমি তোমাকে অনেক কথাই তো বলছি শুরুতে, যেহেতু এরা সিরিজে না তাই এখানে কী হবে না বলো তো? ভোল্টেজ ডিভিশন রুলটা অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। দেন আমরা তো নেক্সট অঙ্গে চলে দেখি। দেখো
নেক্সট অঙ্কে বলছে উইথ রেফারেন্স টু দ্য সার্কিট ভিএস যদি 40 ভোল্ট হয়, আইএস যদি জিরো হয়, তাহলে ফাইন্ড V1। তাহলে সেই ক্ষেত্রে V1 কত সেটা তোমাকে বের করতে বসে। তাহলে চলো একটা সলভ করি আসো। কেমন, দুইটা অঙ্ক দিচ্ছে আমাকে এখানে সলভ করতে। চলো আমরা একটা সলভ করি। আচ্ছা দেখো তো সলিউশন, এখানে আইএস যদি জিরো হয়, তার মানে কারেন্ট জিরো মানে কি, এটা ওপেন সার্কিট না, কারণ এখানে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এটাকে তখন আর রাখার দরকার আছে, এটাকে তখন কিন্তু রাখার দরকার নেই। আর ভিএসটাকে তুমি তখন কত বসাবো, 40 ভোল্ট। তাহলে সার্কিটটা কীরকম হবে এখানে, 1 নম্বর অঙ্কটার জন্য যদি আমার কি হয়, আইএস যদি জিরো হয় আর আমার যদি ভিএস যদি কত হয়ে থাকে, 40 ভোল্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার তাহলে আর এই লুপটাকে আঁকার দরকার নেই, আমার ওইটাকে এবং ওইটাকে আঁকলেই চলবে। তাহলে দেখো তো কীরকম আসে সার্কিটটা এখানে। সেই ক্ষেত্রে আসবে এখানে একটা তাহলে পাবো, আর তাহলে আমরা এই পাশে আরেকটা পাবো। ঠিক আছে, ওকে। সো দেন আমি তাহলে এখানে একটু মুছে দিই। এখানে তাহলে একটা রোধ থাকবে, আমার রেজিস্ট্যান্স থাকবে, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স। ওকে দেখো, তাহলে চলো ভ্যালুগুলো বসাই দিয়ে আসো। তাহলে এটা তোমার প্লাস, এটা মাইনাস, এবং এটা ভ্যালু দেওয়া ভিএস এখানে কত 40 ভোল্ট, আর এখানে হচ্ছে যে কত 5500 ওহম। আচ্ছা যেহেতু এখানে 6 কিলো ওহম আর 3 কিলো ওহম, তাহলে এটাকে আমি 0.5 কিলো ওহম লিখি। তাহলে 500টাকে আমি কি লিখতে পারি এখানে চাইলে, 0.5 কিলো ওহম লিখলাম, রাইট। 3 কি, তাহলে ওই যে কারেন্টগুলো মিলি এম্পিয়ার আসবে আর কিছুই না। আর এটা তাহলে 6 কিলো ওহম। V1 বের করতে বসে, তাহলে V1 হচ্ছে কোনটা, এই যে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, এটা হচ্ছে V1। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে V1। ঠিক আছে, এই ভোল্টেজটা কত হবে সেটা তোমাকে এখানে বের করতে বসে। ওকে আচ্ছা, এখন তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, তাহলে V1 জিনিসটা কি, V1 হচ্ছে এই 0.5 কিলো ওহমের তোমার মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, সেটা হচ্ছে তোমার কাছে এখানে V1। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি, দেখো তোমার ভালো করে একটু লক্ষ্য করে দেখো তো, সেটা হচ্ছে এই যে 40 ভোল্ট এই ব্যাটারিটা আর এই যে 0.5 কিলো ওহম এই রোডটা আছে, এরা দুজন কি সিরিজে কানেক্টেড না? এরা দুজন কিন্তু সিরিজে কানেক্টেড। তাহলে এদেরকে চাইলে তুমি আগে পরে করে আঁকতে পারবা। আগে পরে আঁকা বলতে আমি কি বোঝাচ্ছি, চাইলে তুমি এই ভোল্টেজ সোর্সটাকে এখানে আঁকো আর এই রোডটাকে এখানে আঁকো, কোনো সমস্যা নেই, পুরো সার্কিটের উপরে কোনো ইফেক্ট ফেলবে না। সিরিজে কানেক্টেড থাকলে এদিকে কী করা যায়, ওই যে আগে পরে করে আগে ধরো দুইটা রেজিস্ট্যান্স R1 আর R2 সিরিজে কানেক্টেড, R1 ধরে এখানে, R2 ধরে এখানে, তুমি চাইলে R2টাকে এখানে আঁকতে পারবা, R1কে এখানে আঁকতে পারবা, এটাতে কোনো তোমার সমস্যা হবে না। সেমভাবে কারেন্ট সোর্সের ক্ষেত্রেও সেটা সত্যি, ধরো একটা কারেন্ট সোর্স এখানে আছে, একটা রেজিস্ট্যান্স এখানে আছে, তুমি চাইলে রেজিস্ট্যান্সটাকে আঁকে এঁকে কারেন্ট সোর্সটাকে পরে আঁকতে পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা যেটা করতে পারি, তাহলে আমরা অথবা মানে তোমার ইচ্ছা আর কি, এটা কোনো সমস্যা না আর কি, আসলে কেমন তোমার ইচ্ছা, এটাকে আসলে তুমি আগে পরে যদি আঁকো তাহলে কোনো সমস্যা নেই। ওকে, অথবা তুমি চাইলে কি করো, তুমি যদি ইচ্ছা করে যে না মানে আমি আগে পরে আঁকবো না, তাও কোনো সমস্যা নেই। তুমি সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই বললাম তো এইভাবে রেখেও তুমি সার্কিটটাকে সলভ করতে পারো। ঠিক আছে, এটাতে কোনো সমস্যা হবে না তোমার এখানে। ওকে, তাহলে চলো আমরা আগে পরে আগেই, তাহলে আমাদের একটু সুবিধা হবে সলভ করতে, আর কিছুই না। তাহলে একটা কাজ করি, আমি এখানে এইটাকে চলো একটু করে আমি লক করে দিয়ে এটাকে চলো একটু এখানে আঁকি। ওকে ঠিক আছে, অথবা আগে, আচ্ছা আমি তোমাকে বলি এটা এরকম আগে পরে না এঁকে তোমাকে আমি নর্মালি সলভ করে দিয়ে আসো। ঠিক আছে, দেখো তাহলে আমরা একটা কাজ করি, আসো আমরা এখানে যেটা করতে পারি, আমরা এই নোডের ভোল্টেজটাকে ধরা যাক হচ্ছে আমরা VA ধরলাম, আর এই নোডের ভোল্টেজটাকে আমি এখানে ধরো VB ধরলাম। ঠিক আছে, তাহলে এই নোডের ভোল্টেজটাকে আমি কি ধরে নিছি, এখানে VA ধরে নিছি, আর এই নোডের ভোল্টেজটাকে আমি কত ধরে নিছি, এখানে VB ধরে নিছি। ওকে আচ্ছা, তাহলে এরকম যদি ধরি, তাহলে যেহেতু দুইটা এখানে নোড আছে, তাহলে এটাকে তুমি গ্রাউন্ড ধরে নাও, তাহলে এটাকে তুমি গ্রাউন্ড ধরে নাও। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এটা কিন্তু একটা সুপার নোড ফর্ম করছে, রাইট। এই যে এই নোড এবং এই নোড, এই দিন মানে তুমি যদি আগে পরে না আঁকতে চাও, মানে তুমি যদি চিন্তা করো না আমি আগে পরে আঁকবো না, তাহলে হচ্ছে আমি মানে এইভাবে করে যেভাবে আছে সেভাবে তুমি আগে পরে চাইলেও আগে একেও সলভ করতে পারো, বাট তোমার যদি ইচ্ছা করে না সার্কিট যেভাবে আছে সেভাবেই থাকবে, তাহলে তখন এখানে যদি VA ধরো, এটা যদি VB ধরো, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা কী ফর্ম করতেছে বলো তো, এই যে এই জিনিসটা যেটা আছে এটা একটা সুপার নোড ফর্ম করতেছে, রাইট। তো তুমি চাইলে সুপার নোডে KCLটা অ্যাপ্লাই করতে পারো, আর কিছুই না। তো চলে অ্যাপ্লাই করি আসো।
আগে পর রাখলে একটু ক্যালকুলেশনের সুবিধা হইতো, আর কিছুই না। কেসিএল অ্যাট সুপার নোড, দেখো তাহলে সুপার নোডের মধ্যে ফার্স্ট আগে দেখো এখানে কতটুকু কারেন্ট বেরোবে, VA/3 বেরোবে, কারণ VA - 0 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে VA/3 কারেন্ট বেরোবে, প্লাস এখানে কারেন্ট বেরোবে VA - 0 ডিভাইডেড বাই 6, তাহলে এখানে বেরোবে VA/6 কারেন্ট বেরোবে। আচ্ছা এখানে কতটুকু কারেন্ট বেরোবে এখান থেকে, তাহলে এটা হচ্ছে VB/0.5, রাইট? তাহলে কত বেরোবে এখান থেকে, VB ডিভাইড বাই 0.5, তাহলে কত বেরোবে, প্লাস VB/0.5 ইকুয়াল টু 0। মানে দেখো বুঝতেছো কিনা, আমি তোমাকে বুঝাই বলি। এটাতে একটা সুপার নোড দোস্ত, এটাতে একটা সুপার নোড, রাইট? যেহেতু এই দুই নোডের মাঝখানে তুমি ভোল্টেজ সোর্সটা চিন্তা, তাহলে সুপার নোড। তাহলে এখান থেকে কতটুকু কারেন্ট বেরোবে, এই যে VB-0 ডিভাইডেড বাই 0.5, এখান থেকে কতটুকু কারেন্ট বেরোবে, VA-0 ডিভাইডেড বাই 3, এখান থেকে কতটুকু কারেন্ট বেরোবে, VA-0 ডিভাইডেড বাই 6। জাস্ট সিম্পল আমি সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করলাম এখানে আমরা, ওকে? সো এরপরে যদি আমরা এখানে এটাকে যদি কমন নিয়ে ফেলি, তাহলে VA-গুলোকে একসাথে চলে আসবে, তাহলে VA কত আসবে এখানে, 1/3, আর প্লাস এখানে চলে আসছে 1/6, আর এখানে তো আসেই VB, এটা তাহলে 0.5কে উল্টা করে দিলে 2 হয়ে যাবে, তাহলে ইকুয়ালটা এখানে কত হয়ে গেল, 0 হয়ে গেল। এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা আবার সেমভাবে বলো তো, এখানে তুমি VA-VB ইকুয়াল টু 40 লিখতে পারো না? তাহলে এখানে কি লিখতে পারো, এগেইন আমি আবার তাহলে আমি কি লিখতে পারি এখানে, যেহেতু পজিটিভটা V এর সাথে কানেক্টেড, তাহলে VA-VB, তাহলে VA-VB ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে 40। দেন আমরা তাহলে আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। এই যে 1 আর 2কে যদি আমি এখন সলভ করি, তাহলে আমার কাছে VA এবং VB চলে আসবে। 1 এবং 2কে যদি সলভ করা হয়, তাহলে আমার কাছে VA এটাও চলে আসবে, VB এটাও চলে আসবে। দেখি আসো কত আছে, দেখি আসো। তাহলে হচ্ছে 1/3 প্লাস 1/6, দেন 2, আর হচ্ছে 0, আর এখানে কত আসছে, এখানে আসছে 1 - 1 আর হচ্ছে 40, তাহলে এখানে চলে আসছে আমার কাছে, একটা চলে আসছে 32, তাহলে VA চলে আসছে আমার কাছে 32 ভোল্ট, আর পরেরটা চলে আসছে আমার কাছে -8 ভোল্ট, তাহলে VB চলে আসছে কত, -8 ভোল্ট চলে আসছে, ওকে? সো V1 জিনিসটা কি, V1 মানে অ্যাকচুয়ালি কিন্তু VB-0, তাহলে V1 যে জিনিসটা আছে V1, তাহলে V1 এটা মানে হচ্ছে VB-0। দেখো V1 মানে কিন্তু কত, VB-0, তাহলে এখানে কত চলে আসবে বলো, V ইকুয়াল টু VB, আর VB মানে হচ্ছে -8 ভোল্ট। সো -8 ভোল্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। মানে আমি যেটা বলতে চাচ্ছি, তুমি ভোল্টেজ সোর্সটাকে চাইলে আগে পরে করেও আঁকতে পারতো, সেই ক্ষেত্রে সুপার নোড হইতো না, সেই ক্ষেত্রে তোমার সেম রেজাল্টই আসতো, বাট আগে পরে আঁকার দরকার নেই, তুমি এভাবে সুপার নোড বিবেচনা করেও ইজিলি সলভ করে ফেলতে পারো। এটাই বোঝানোর জন্য অঙ্কটা করা। তাহলে 1 নম্বরটা আমার শেষ, তাহলে এখানে কিন্তু আমার 1 নম্বরটা শেষ, তাহলে আমার 2 নম্বরটা স্টার্ট করতে হবে। এখন আসো 2 নম্বরটা বলছে IS যদি এত হয় এবং BS যদি 0 হয়, BS 0 হওয়া মানে এটাকে কিন্তু শর্ট সার্কিট করে দেওয়া, তাহলে সেই ক্ষেত্রে I2 এবং I3 কত হবে সেটা তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। I2 হচ্ছে এই কারেন্টটা এবং I3 হচ্ছে এই কারেন্টটা, এই দুই কারেন্ট কত হবে সেটা তোমাকে এখানে বের করতে বলা হয়েছে, ওকে? চলো বের করি আসো আমরা এখানে, ইজি অঙ্ক, চলো করি আমরা এখানে। তাহলে 2 নম্বরটা সলিউশন করতেছি, রাইট? তাহলে সলিউশন 2, তাহলে অ্যাট ফার্স্ট আমরা আগে সার্কিট টেকটা এঁকে নিব। তাহলে এখানে কিন্তু আমাদের একটা বড় একটা লুপ আগে আসো, আঁকলাম আমরা এখানে বড় লুপ, আঁকার পরে দেন 2টা ব্রাঞ্চ আসবে, এখানে একটা আসবে, সেমভাবে এখানে একটা আসবে, ওকে? চলো রেজিস্ট্যান্সগুলো দেখাই দিয়ে আসো। এখানে তো একটা আমার ভোল্টেজ সোর্স, এই কারেন্ট সোর্স আছে, এখানে আর ভোল্টেজ সোর্সটা এগুলো দেখাবো না, কেন? কারণ এখানে BS কিন্তু 0, তাহলে BS 0 হওয়া মানে কি, শর্ট সার্কিট হয়ে যাওয়া, কারণ কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, তাহলে এখানে আমি দেখাবো না। এখানে রেজিস্ট্যান্সটাকে দেখাবো, দেন এই রেজিস্ট্যান্স এবং ওই রেজিস্ট্যান্সটাকে দেখাবো। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, বুঝছো? আশা করি বুঝতে পারছো। সো রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স, আর এখানে কি কারেন্ট সোর্স আছে, এখানে হচ্ছে তোমার কারেন্ট সোর্স। তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালু কত, IS দেওয়া আছে কত, IS দেওয়া আছে তোমার কাছে এখানে 3 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এখানে কারেন্ট দেওয়া আছে কতটুকু, 3 মিলি অ্যাম্পিয়ার, ওকে? আর এটা হচ্ছে 0.5 কিলো ওহম, তাহলে এটা হচ্ছে 0.5 কিলো ওহম, আমি জাস্ট কে দিয়ে লিখতেছি, রাইট? তাহলে 6 কিলো ওহম আর 3 কিলো ওহম, তাহলে 6 কিলো, এটা হচ্ছে 3 কিলো। কারেন্ট কোনটা I3 হচ্ছে এই কারেন্টটা, এটা হচ্ছে তোমার I3,
আর I2 হচ্ছে কোন কারেন্ট? I2 হচ্ছে তোমার এই কারেন্ট, এটা হচ্ছে তোমার I2। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো, এইবার তাহলে আমাদের এখানে এগুলো বের করতে হবে কারণগুলো। একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আমি যদি এখানে এইটা কিন্তু সবাই আসলে সেম নোট, এই নোটটা কিন্তু সেম, এটাকে যদি আমি ভি এ ধরে নিই এই নোটের ভোল্টেজটা, কেউ মন খারাপ করবা? কারণ এটা এ নোট হলে এটাও এ নোট, এটাও এ নোট, তাহলে আলটিমেটলি কিন্তু সেম নোট। তাহলে আমি এটাকে কি পুরোটাকে কি বলতে পারি? ভি, এই নোটের ভোল্টেজটাকে আমি ভি এ বলতে পারি। মানে এই নোটটা যেই কথা, যেহেতু এখানে কোনো কম্পোনেন্ট নাই, কম্পোনেন্ট ছিল বাট ভোল্টেজ তো জিরো, তাহলে এখানে এই জন্য শর্ট সার্কিট হিসেবে চিন্তা করছি। তাহলে এটা যে এটা যে নোট, এটাও সেম নোট, এটাও সেম নোট, তাহলে এখানে সব নোটের ভোল্টেজটাকে আমি ভি এ ধরলাম। এই এ নোটে যদি আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমি ভি এ পেয়ে যাবো, আর বি এ পেয়ে গেলে আমি কিন্তু ইজিলি I2টা বের করে ফেলতে পারবো। আর I2 বের করে ফেললে আমি এই কারেন্টটাও বের করে ফেলতে পারবো। আর আমি এই কারেন্টটাও জানি, তখন আমি এই নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করে I3টা কত হবে সেটাও আমি বের করে ফেলতে পারবো। তাহলে চলো আমি এখানে ইউজ করি, আসি এখানে আমরা, তাহলে এখানে আমরা ইউজ করবো কেসিএল অ্যাট এ নোড। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি যদি আমি কেসিএলটা অ্যাপ্লাই করি এ নোডে, দেখো তাহলে এখানে চলে আসবে 3 যেহেতু প্রবেশ করতেছে তাই -3 দিলাম প্লাস, এখানে মিলি অ্যাম্পিয়ার থাকার পরে কিন্তু 10⁻³ করি নেই, কেন? কারণ এখানে রেজিস্ট্যান্সগুলোকে আমি কিলো ওহমে প্রকাশ করতেছি, প্লাস ভিএ ডিভাইডেড বাই কিন্তু 0.5, আর প্লাস এরপরে কত ভিএ ডিভাইডেড বাই 3, আর প্লাস কত এখানে ভিএ ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে দেখো তুমি সলভ করলে কিন্তু ইজিলি ভিএটা বের হয়ে আসবে। তাহলে ভিএ কত আসবে এখানে দেখো, 1/0.5 মানে হচ্ছে 2, 1/0.5 মানে হচ্ছে 2, প্লাস 1/3 প্লাস 1/6, এটা উপাশে গেলে 3 হয়ে যাবে। তাহলে এইখান থেকে তুমি কিন্তু ভিএ কত আসবে সেটা পেয়ে যাবা। দেখো সেটা কত আসে এখানে, তাহলে এখানে আসবে আমার 3/2 প্লাস 1/3 প্লাস 1/6, সরি 1/6, তাহলে এটা চলে আসছে আমার কাছে 1.2। তাহলে ভিএ চলে আসছে কত? 1.2 ভোল্ট। তাহলে ভি এর মান কিন্তু আমি এখানে পেয়ে গেছি 1.2 ভোল্ট। তাহলে এখন আমি ইজিলি কিন্তু I2টা বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে ভিএ ডিভাইডেড বাই 3। তাহলে I2 ইকুয়াল টু কত হবে? I2 এটা ইকুয়াল টু কিন্তু হবে ভিএ ডিভাইডেড বাই 3 হবে। সো তাহলে এখান থেকে যদি আমরা দেখতে চাই ভিএ কত, ভিএ হচ্ছে 1.2 ডিভাইডেড বাই 3, তাহলে দেখো এটা কত আসে 1.2 ডিভাইডেড বাই 3, তার মানে 0.4 চলে আসছে। 0.4 অবশ্যই আনসারটা মিলি অ্যাম্পিয়ার আসবে যেহেতু কিলো ওহমে ছিল। ঠিক আছে, তাহলে একটা আনসার পেয়ে গেছি আমি। আচ্ছা, এই কারেন্টটাকে আমি যদি এখানে আই ড্যাশ ধরে নিই, তাহলে আই ড্যাশটা বের করে আমি এই নোটটাকে যদি আমি বি নোট ধরে নিই, তাহলে এখানে বি নোটে আমি কিন্তু কেসিএল অ্যাপ্লাই করলে কিন্তু I3টা আমার বের হয়ে যাবে। তাহলে আই ড্যাশ ইকুয়াল টু কত হবে? ভিএ ডিভাইডেড বাই 0.5 হবে না? তুমি এখানে আই ড্যাশটা কত লিখতে পারবা? আই ড্যাশকে লিখতে পারবা ভিএ ডিভাইডেড বাই 0.5। তাহলে দেখো তাহলে কত আসে এখানে, ভিএ কত? ভিএ হচ্ছে 1.2, তো 1.2কে 0.5 দিয়ে ভাগ করা মানে 1.2কে 2 দিয়ে গুণ করা, তাহলে হয়ে যাবে 2.4 মিলি অ্যাম্পিয়ার। 2.4 মিলি অ্যাম্পিয়ার, বাট এটা কিন্তু আমার আনসার চাই নাই, আমাকে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করতে হবে বি নোডের মধ্যে। তাহলে অ্যাপ্লাই করি আসো আমরা এখানে, তাহলে আমরা চলো একটা কাজ করি, এখানে অ্যাপ্লাই করি। তাহলে কেসিএল অ্যাপ্লাই করবো অ্যাট তোমার হচ্ছে বি নোডটার মধ্যে। তাহলে বি নোডের অ্যাপ্লাই করলে কী আসবে দেখো তো এখানে, তাহলে এখানে দেখো এখানে আমার 3 মিলি অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে, I3 প্রবেশ করতেছে, আই ড্যাশটাও প্রবেশ করতেছে, তাহলে আই ড্যাশ আর I3 প্রবেশ করতেছে, বের হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমার বের করতে হবে হচ্ছে I3, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস আই ড্যাশ, আর আই ড্যাশ হচ্ছে 2.4 পাইছো, তাহলে 3 থেকে 2.4 বাদ দাও, তাহলে 0.6 মিলি অ্যাম্পিয়ার থাকে। তাহলে এখানে আনসার করে চলে আসছে, এখানে আমার 0.6 মিলি অ্যাম্পিয়ার চলে আসছে। তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে আমাদের আনসার। হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে আমাদের কিন্তু এখানে দুইটা আনসার বের করতে বলছিল, যে I2 এবং I3, তাহলে আমরা এখানে I2 এবং I3 কিন্তু বের করে ফেলছি। তাহলে পরের অঙ্কটা দেখো একটু করে, আমি একটু করে পানি খাইনি, এরপর আমি অঙ্কটা শুরু করতেছি। ওকে, দেখো এখানে বলতেছে ইউজিং ম্যাশ অ্যানালাইসিস, তার মানে তোমাকে ম্যাশ অ্যানালাইসিসটা ইউজ করতে হবে, ভালো কথা। পরে আরেকটা কি বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি নট, ভি নটের মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে ভি নটটা কত হবে সেটা তোমাকে এখানে বের করতে বলা হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা এখানে দেখো তো, তুমি যদি এটাকে যদি ধরো চিন্তা করে নাও যে ভাই এখানে কারেন্ট যাবে, ধরা যাক আমি ধরে নিচ্ছি I1 কারেন্ট যাবে এখানে,
তারপর আমি ধরতেছি এই জায়গায় কারেন্ট যাবে, ধরেন যেহেতু ম্যাশ অ্যানালাইসিস ইউজ করতে বলছে তাই প্রতিটা লুপে কিন্তু কারেন্ট ধরা লাগবে, যেহেতু ম্যাশ অ্যানালাইসিস ইউজ করতে বলছে। ওকে, আচ্ছা, লুপে কারেন্ট ধরার আরেকটা কারণ কি, প্রতিটা ব্রাঞ্চে কত কারেন্ট হবে সেটা কিন্তু তোমার এখানে কোয়েশ্চন উল্লেখ করা নাই, তাই তোমাকে মানে এরকম লুপ কারেন্ট ধরতে হবে। তারপরে এইটাকে যদি আমি I3 ধরে নিই, দেন ধরো এই কারেন্টটাকে আমি এখানে I4 ধরে নিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস যদি তুমি, তার মানে I1 যেই এখানে লুপে আছে সেটাকে আমি লুপ নাম্বার 1, এটা লুপ নাম্বার 2, এটা লুপ নাম্বার 3, এটা লুপ নাম্বার 4, এটা আলাদা করে উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে। এবার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে এখানে এই যে আমার কারেন্ট সোর্স সেটা কিন্তু লুপ 1 আর লুপ 3 এর মধ্যে আছে। তাহলে এই যে লুপ 1 আর লুপ 3 এটা কিন্তু এটা কী গঠন করছে, একটা সুপার ম্যাশ গঠন করছে, রাইট। সেমভাবে এখানে যেখানে আরেকটা কারেন্ট সোর্স আছে এটা কিন্তু কার কার মধ্যে গঠিত, 2 এবং 4 মধ্যে। সরি ভাই, আমার গলায় একটু সমস্যা করতেছে জন্য, সরি। আচ্ছা দেখো, তার মানে এটা এখানেও কিন্তু 2 এবং 4 মধ্যেও কিন্তু কি আছে, একটা সুপার ম্যাশ আছে, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা সলভ করার চেষ্টা করি, দেখে আসো। তাহলে আমরা অ্যাট ফার্স্ট আগে কেভিএল অ্যাপ্লাই করব, সলিউশন করতেছি আমরা। কেভিএল অ্যাপ্লাই করব কোন সুপার ম্যাশে বলো তো, অ্যাট সুপার ম্যাশ। প্রথমে আমরা চলো ওই যে 1 এবং 3 মধ্যে যেটা গঠিত হয়েছে 1 and 3, 1 এবং 3 নাম্বার লুপ, এখানে যে সুপার ম্যাশটা গঠিত হয়েছে সেখানে অ্যাপ্লাই করে আসো। সরি ভাই। ওকে, তার মানে আমার এখানে তাহলে এখান থেকে যাত্রা করব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে আসবো। তাহলে এই সুপার ম্যাশটাতে আমি তাহলে কি অ্যাপ্লাই করবো, আগে কেভিএল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য খেয়াল করে দেখো কি করা লাগবে। তাহলে দেখো, তাহলে আমি যদি হিসাব করি, এই যে এটা নিয়ে শুধু চিন্তা করো তো, I3টা এদিকে প্রবেশ করতেছে, তাহলে এটাকে আমি বলবো প্লাস, এটা বলবো মাইনাস, এটাকে বলবো প্লাস, এটাকে বলবো মাইনাস। I1টা এদিকে প্রবেশ করতেছিল, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা দেখো তো একটা জিনিস, এই যে IX যেটা একটা কম্পোনেন্ট যার উপর এই 2IXটা ডিপেন্ড করতেছে, এই IXটাও যাচ্ছে এই ব্রাঞ্চের এদিকে, সেম I1টাও কিন্তু এই ব্রাঞ্চে এদিকেই যাচ্ছে। তাহলে IX ইকুয়াল টু আমি I1 বলতে পারি না, খেয়াল করো না, I1টা এদিকে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি I1 তো এদিকেও যাবে, তাই না। এটাই তো I1, এটা তো I1, আর এটাকে তো IX দেখানো হয়েছে। তার মানে আমি কিন্তু এখানে বলতে পারি যে আমাদের কাছে এই যে আমার IX যেটা আছে, IX কিন্তু I1 এর সমান, এটা আমি অ্যাট ফার্স্ট উল্লেখ করে দিতে পারি, উল্লেখ করলাম, কোনো সমস্যা নেই। তাহলে আসলে আমরা সুপার ম্যাশ অ্যাপ্লাই করবো, আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি। তাহলে প্রথমে যাত্রা শুরু করে আমি তাহলে ফার্স্টে দেখা পাবো 6 ভোল্টের সাথে, তাহলে প্রথমে দেখা পাচ্ছি কার সাথে, +6 সাথে, +6 সাথে দেখা পেলাম। দেখা পাওয়ার পরে আমি এদিকে চলে গেলাম, এদিকে যখন আমি যাচ্ছি তখন খেয়াল করে এখানে কার সাথে দেখা পাচ্ছি, 2 ওহমের সাথে। বাট 2 ওহমটা কার মধ্যে কমন রোধ, 2 নাম্বার লুপ এবং 3 নাম্বার লুপের মধ্যে কমন রোধ। এবং তুমি কোন লুপ করতেছো, 3 নাম্বার লুপ করতেছো, তাহলে 3 নাম্বার লুপে কারেন্ট প্রাধান্য পাবে। তাহলে ফার্স্ট এখানে লিখবো আগে +2, তাহলে পরে লিখবো হচ্ছে I3 - I2। এরপরে দেখো, এবার ঘুরে ঘুরে যখন একের কাছে যাবা, 1 নাম্বারটা হচ্ছে আবার 3 নাম্বার লুপ এবং 4 নাম্বার লুপের মধ্যে কমন রোধ, তাহলে এখানে লিখবা আগে অ্যাট ফার্স্ট +1, পরে কারেন্ট গুণ করবা কোনটা, I3 - I4, যেহেতু I3 কারেন্টটাতে তুমি ঘুরতেছো। তারপর এখান থেকে যখন ঘুরে এসে এদিকে আসবা তখন দেখা পাবো প্লাস, এইটা হচ্ছে 1, আর এখানে কারেন্ট হচ্ছে I1, তাহলে এখানে 1 × I1 = 0, এটা লিখিনি আর কি, I1 × 1 = 0, যেহেতু +50 সাথে দেখা পাচ্ছ। তাহলে কীভাবে ঘুরলাম হচ্ছে এভাবে, এখান থেকে গেলাম, এখানে আসলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে ফেরত আসলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা সুপার মেশে অ্যাপ্লাই করে ফেলছি। তাহলে এবার চলো তো আমি কারেন্টগুলোকে একটু সাজায় লিখি। তাহলে এখানে আমরা তাহলে সাজায় যদি লিখতে চাই তাহলে কী পাচ্ছি, I1গুলোকে একসাথে লিখি, তাহলে I1 শুধু এখানে এক জায়গাতেই আছে, তাহলে I1 × 1 প্লাস I2 এখানে শুধু এক জায়গাতেই আছে, তাহলে I2 হচ্ছে -2, আর প্লাস I3 দেখো এখানে 2 আছে একটা, এখানে একটা 1 আছে, এখানে 2 একটা, এখানে একটা 1 আছে। আচ্ছা, আর I4 যদি দেখি তাহলে একটাই আছে, তাহলে প্লাস I4, এটা -1 একটাই আছে, আর এই 6টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা হচ্ছে -6। তাহলে এটা যেটা পাইছি না সেটা হচ্ছে, তাহলে আমার কি পেয়ে গেছে এখানে বলো তো, আমাদের কাছে আমাদের 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি। তাহলে একটা কাজ করি, এটাকে চলো সামান্য আমি বামে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। ওকে, তাহলে এইবার একটা জিনিস তুমি দেখো লক্ষ্য করে, এখানে আমরা যদি
যেহেতু এখানে আমি সুপার মেশ গঠন করছি এইটা এবং এইখানের মধ্যে, এবং এইটা এইখানে কানেক্টেড, তাহলে এটাকে যদি আমি একটা এ নোড নাম দিই, এই নোডটাকে যদি একটা এ নোড নাম দিই, তাহলে আমি এ নোডের মধ্যে কিন্তু চাইলে কি অ্যাপ্লাই করতে পারি, কেসিএল অ্যাপ্লাই করতে পারি। আমি তো এখান থেকে স্পষ্টত ক্লিয়ার যে এইখান থেকে কতটুকু কারেন্ট এ নোডে প্রবেশ করতেছে, আমরা এখানে প্রবেশ করতেছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। একটা জিনিস দেখো, এই রোদের মধ্যে কতটুকু কারেন্ট তোমার হচ্ছে যে ভাই মানে এখানে যাবে আর কি, সেটা হচ্ছে এই দুই কারেন্টের ডিফারেন্স। হইতে পারে I2 মাইনাস I3, অথবা হইতে পারে I3 মাইনাস I2, সেটা তো আমি জানি না। যদি তুমি কারেন্টের ডিরেকশনটাকে এই দিকে ধরো চিন্তা করছে এদিকে কারেন্ট বের হচ্ছে, তাহলে সেই কারেন্টটাকে তুমি কত লিখবা? সেই কারেন্টটাকে তুমি কি I2 মাইনাস I3 লিখবা না I3 মাইনাস I2 লিখবা? দেখো এদিকে দোস্ত না ডানে যাচ্ছে দোস্ত না, I3টাও কিন্তু ডানে যাচ্ছে, আর I2 কিন্তু বামে আসতেছে এই ব্রাঞ্চে দিয়ে। তার মানে যে তুমি ধরছো যেদিকে, সেদিকে যেটা থাকবে, তাহলে সেটাকে তুমি এই কারেন্টটাকে ধরে কি লিখবা? I3 মাইনাস I2 লিখবা। কথাটা বুঝতে পারছো? আরেকবার বুঝাই বলি। দেখো ধরো তুমি ধরে নিচ্ছ এই নোডটা থেকে কারেন্ট, এই ব্রাঞ্চে কারেন্ট ডান দিকে যাবে, তাহলে এখন দেখো ডান দিকে I2 নাকি এই ব্রাঞ্চে কোনটা ডান দিকে আছে, দেখো এই ব্রাঞ্চে কোন কারেন্ট ডান দিকে আছে দেখো। আমি তো বুঝতে পারতেছি এই দুটার ডিফারেন্স হবে, I2 হচ্ছে এদিক দিয়ে গিয়ে এদিকে বামে আসবে, আর I3 হচ্ছে এদিকে ডানে যাচ্ছে, তাহলে ডান দিকে যাচ্ছে কিন্তু I3, তাহলে এই বের হওয়া কারেন্টটাকে তুমি কত বলতে পারবা? I3 মাইনাস I2 বলতে পারবা। তাহলে এইখানে যে কারেন্টটাকে ধরতেছ, এই কারেন্টটাকে তুমি লিখতে পারবা I3 মাইনাস I2। দেখো এটা বুঝতেছো কিনা, এই কারেন্টটাকে তুমি ধরে নিচ্ছ সেটাকে। ওকে, বুঝতে পারলাম আমরা। আচ্ছা তাহলে যদি এটা বুঝে থাকি, আমি তোমাকে শর্টকাট শিখাই দিব, বাট আগে একটু লং কাটে দেখাচ্ছি আর কি। দেখো এই যে একটা ব্রাঞ্চ দেখতেছো, এই ব্রাঞ্চে তাহলে কত কারেন্ট যাবে বের হবে, বা কত কারেন্ট প্রবেশ করবে, বা কি লেভেলের কারেন্ট যাবে, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি। এই ব্রাঞ্চটা হচ্ছে 1 আর 2 এর মধ্যে কমন, তাহলে এখানে হয় I1 মাইনাস I2 হবে, নাহলে I2 মাইনাস I1 হবে। যেটা বড় সেটা থেকে ছোটো হবে, যেটা বাদ যাবে, বাট আমি তো জানি না, এখন আমি সলভ করে নিই। তাইলে আমার ইচ্ছা মতো আমি এটা ধরে নিব। আমি যদি ধরে নিই যে এই ব্রাঞ্চে কারেন্টটা এখানে বের হবে, তাহলে সেই কারেন্টটাকে আমি কত লিখবো খেয়াল করে দেখো। তাহলে আমি ধরে নিচ্ছি কি, তুমি চাইলে এদিকে প্রবেশ করতে সেটাও ধরতে পারতা, কোনো সমস্যা নেই, সেম রেজাল্টে আসতো। তাহলে তুমি ধরে নিচ্ছ এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট এখানে বের হচ্ছে, তাহলে দেখো এই ব্রাঞ্চে কোন কারেন্টটা উপরের দিকে আছে। দেখো এই ব্রাঞ্চ I1 যেটা আছে, I1 কিন্তু এই ব্রাঞ্চের নিচের দিকে, বাট I2টা কিন্তু এই ব্রাঞ্চে উপরের দিকে। তাহলে এই বের হওয়া কারেন্টটাকে তুমি কি লিখতে পারো? I2 মাইনাস I1 লিখতে পারো। বাট তুমি যদি প্রবেশ করতেছো ধরে নিতা, সেই ক্ষেত্রে তুমি লিখতা কোনটা? I1 মাইনাস I2। ভাই অনেক কঠিন লাগতেছে, সহজ পদ্ধতি শিখাবেন কিন্তু মাস শিখাবো। তাহলে যদি আমি কারেন্টটাকে উপরের দিকে বের হচ্ছে ধরে নিছি, তাহলে I2 হচ্ছে উপরের দিকে যাচ্ছে, I1 হচ্ছে নিচের দিকে, তাহলে এই কারেন্টটাকে আমি বলবো I2 মাইনাস I1। চলো আমি কেসিএলটা অ্যাপ্লাই করি অ্যানোডে, তো পরে আমি শর্টকাটটা দেখা দিচ্ছি। তাহলে এবার আমি কেসিএল অ্যাপ্লাই করবো, কেসিএল অ্যাট নোড এ। ওকে, দেখো তাহলে কোন কারেন্ট এখানে প্রবেশ করতেছে? 2 অ্যাম্পিয়ারটা প্রবেশ করতেছে, তাহলে 2 ইকুয়াল টু কোন কারেন্ট বের হচ্ছে? একটা হচ্ছে I3 মাইনাস I2 বের হচ্ছে, একটা বের হচ্ছে কোনটা? I3 মাইনাস I2 বের হচ্ছে, প্লাস আরেকটা বের হচ্ছে কোনটা? I2 মাইনাস I1 বের হচ্ছে, I2 মাইনাস I1 কারেন্টটা বের হচ্ছে। তাহলে দেখো তো একটা জিনিস, তাহলে এই যে 2 এটা ইকুয়াল টু কি লিখতে পারো? I2 চলে যাবে, তাহলে I3 মাইনাস I1 লিখতে পারো, যেটাকে তুমি একটা 2 নম্বর সমীকরণ নাম দিতে পারো। ভাই দেখো এখান থেকে একটা কিন্তু চোরাই বুদ্ধি বের করা যায়। কি চোরাই বুদ্ধি আমি তোমার দেখাই। বেসিক্যালি এই যে আমার কারেন্ট সোর্সটা, সেটা তো 1 আর 3 মধ্যে আছে, তাইলে এই কারেন্ট সোর্সের যে কারেন্টের ভ্যালুটা, সেটা এই দুইটা কারেন্টের ডিফারেন্স হবে, হয় সেটা I1 মাইনাস I3 হবে, নাহলে সেটা I3 মাইনাস I1 হবে। যেমন এখানে যেরকম 2ix আছে, তাহলে সেটা আছে 2 আর 4 মধ্যে, তাহলে 2ix ইকুয়াল টু হয় I2 মাইনাস I4 হবে, অথবা I4 মাইনাস I2 হবে, যে কোনো একটা তো হবে, সেটা শিওর। তাহলে কোনটাকে লিখবো? দেখো I1টা এই ব্রাঞ্চে উপরের দিকে যাচ্ছে, দেখো তো I1 আর I3 মধ্যে এই ব্রাঞ্চে উপরের দিকে কোন কারেন্টটা যায়? সেটা হচ্ছে দেখো I3 হচ্ছে উপরের দিকে যাচ্ছে এই ব্রাঞ্চে, আর I1 এই ব্রাঞ্চে নিচের দিকে নামতেছিল। তাহলে I3 ডিরেকশনেই 2 অ্যাম্পিয়ারের ডিরেকশন, তাহলে কোনটা প্রাধান্য, তাহলে কোনটা আগে বসাবা? I3টাকে আগে বসাবা। তাহলে 2 অ্যাম্পিয়ার ইকুয়াল টু লিখতে পারতা I3 মাইনাস I1। মানে তুমি এত কাপজাপ না করে, মানে তুমি এই যে এত এই নোটে কেসিএল টেসিএল অ্যাপ্লাই না করে, জাস্ট ডাইরেক্ট অ্যাগেইন এই কথাটা লিখে দিয়ে, এই ওয়ার্ডটা লিখে দিয়ে ডাইরেক্ট লিখে দিতে পারতা
টু ইকুয়াল টু কত i3 মাইনাস i1, যেমন আমি ডাইরেক্ট লিখে দিব এখানে 2ix ইকুয়াল টু কত হবে দেখো, এই যে এই ব্রাঞ্চে 2ix টু উপরের দিকে, বাট i2 নামতেছে নিচের দিকে আর i4 উঠতেছে উপরের দিকে, তাহলে 2ix ইকুয়াল টু লিখবো i4 মাইনাস i2। আর এত ক্যাসেল ফেসেল অ্যাপ্লাই করার দরকারই নেই। চলো এই বুদ্ধিটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। বাট ওই যে তোমাকে প্রথমবার বোঝানোর জন্য আমি এটা ভেঙে ভেঙে করেছি, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমি দুটো সমীকরণ এখানে পেয়ে গেছি। তাহলে এইবার আমার কাজ কী হবে এখানে, আমার কাজ হবে যে এবার আমাদের এই 2 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে যে সুপার ম্যাশটা গঠিত হয়েছে সেখানের মধ্যে কেভিএলটা অ্যাপ্লাই করা। তাহলে চলো আমি এখানে অ্যাপ্লাই করবো, আসো। তাহলে একটা কাজ করি আমরা আগে, আমরা এই পৃষ্ঠাটাকে চলো কপি করি, ঠিক আছে? ওকে, কপি করলাম, আগের পৃষ্ঠায় আছে এখানে, কেমন? আমি তাহলে এই লেখাগুলোকে তাহলে একটু মুছে ফেলে আসো। টেনশনের দরকার নেই, লেখাগুলো কিন্তু আগের পৃষ্ঠায় আছে। তাহলে আমি কোন সুপার ম্যাশ অ্যাপ্লাই করবো এবারে? ওই যে 2 আর 4। তাহলে এবার অ্যাপ্লাই করবো 2 নাম্বার এবং 4 নাম্বারের মধ্যে। ওকে, ঠিক আছে। দেখো তাহলে কি অ্যাপ্লাই করে কি পাবো এখানে? তাহলে আমি এখান থেকে ধরো ঘুরা স্টার্ট করবো। কোথেকে ঘুরা স্টার্ট করবো? এই জায়গা থেকে ধরো ঘুরা স্টার্ট করবো। তাহলে আমি ঘুরবো কীভাবে আমি তোমাকে একটু দেখাই, ঘুরার ওয়েটা দেখাই দিই। তাহলে আমি এখানে যাব, এখানে কি যাবো, এখানে যাব, এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে আবার ফেরত আসবো। বুঝতে পারছো? এখানে আবার ফেরত আসবো। আশা করি বুঝতে পারছো তুমি সুপার ম্যাশটা, কারণ সুপার ম্যাশ গঠিত হচ্ছে এখানে। তাহলে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে ঘুরে এভাবে করে চলে আসবো আবার। প্লাস মাইনাস বসাই আসো। দেখো প্লাস মাইনাস বসাই, তোমার যেহেতু এদিকে কারেন্ট প্রবেশ করতেছে i2টা, তাহলে এটাকে প্লাস এটাকে মাইনাস বললাম। এদিকে প্রবেশ করতেছে তাহলে এটা প্লাস এটা মাইনাস। তারপরে দেখো এদিকে এটা প্লাস এটা মাইনাস, তারপরে এদিকে এটা প্লাস এটা মাইনাস। হ্যাঁ, এটা তো মাইনাস প্লাস আছে। ঠিক আছে, চলো অ্যাপ্লাই করা শুরু করি, আসো। তাহলে প্রথমে দেখা পাবো 1-এর সাথে, তাহলে 1 ইন্টু i2। তাহলে এখানে কার সাথে দেখা পাবো? ফার্স্টে আগে 1 ইন্টু i2 সাথে দেখা পেলাম। পরে দেখো, পরে দেখা পাবো এই 1 ইন্টু i4, পরে প্লাস 1 ইন্টু i4। তারপরে ঘুরে নিচে আসলাম, প্লাস 1 দিব, বাট সেটা কমন রোধ i4 এবং i3-র মধ্যে, তাহলে প্লাস 1। বাট যেহেতু এবার আমি i4-কে ঘুরতেছি, তাহলে i4 মাইনাস কী করবো এখানে, i4-এর কারেন্ট প্রাধান্য পাবে, i4 মাইনাস i3 প্লাস। এখান থেকে যখন আমি এদিকে যাব তখন দেখা পাবো 2 ওহমের সাথে, 2 ওহমটা কমন রোধ, কমন রোধে সবসময় প্লাস বসাইতে হয়, তাহলে প্লাস 2 বসাবো। বাট এবার যেহেতু আমি উপরের লুপটা ঘুরতেছি, কারণ 2 আর 4, 3 আর 4 না কিন্তু, তাহলে 2 আর 4, তাহলে 2 নাম্বারে কারেন্ট প্রাধান্য পাবে, তাহলে i2 মাইনাস i3 হবে। তারপর আমি এখান থেকে গিয়ে যখন ওখানে যাব তখন -6 ইকুয়াল টু 0। -6 কেন? কারণ এই যে মাইনাসের সাথে দেখা পাচ্ছি, এই জন্য। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো এটা। একটু আমি এই পাশে নিয়ে আসি, একদম গায়ে লেগে গেছে জন্য। ঠিক আছে, এবার দেখো, তাহলে এবার আমি যদি আলাদা করে লিখতে চাই, i1 আছে এখানে, i1 তো নেই, ওকে সমস্যা নেই, i2 আছে। i2 তাহলে কী কী আছে এখানে? i2 একটা এখানে আছে 1, তারপর এখানে আছে একটা +2 প্লাস i3 এখানে কী কী আছে? i3 আছে একটা এখানে -1, ক্যালকুলেশনগুলো কিন্তু খুব ঝামেলার, খুব কেয়ারফুলি করতে হবে এখানে, কেমন? আর এখানে আছে -2, তারপরে i4 আছে অনেকগুলা, i4 আছে এখানে একটা 1 আছে, 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে, আর তো নাই। তারপর তোমার এই পাশে চলে গেলে এটা 6 হয়ে যাবে। তাহলে এটা তোমার হচ্ছে এখানে 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো সবাই জিনিসটা এখানে বুঝতে পারছে কিনা? আমাদের কিন্তু এখানে 3 নম্বর সমীকরণ হয়ে গেছে। হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এইবার আমরা তাহলে কি অ্যাপ্লাই করতে পারি? অ্যাগেইন লিখে দিয়ে আমি আর ক্যাসেল রেসেল অ্যাপ্লাই করবো না, ডাইরেক্ট লিখে দিব, কেমন? অ্যাগেইন তাহলে এই যে 2ix, এটাকে তাহলে কি লিখবো? এই 2ix হবে i2 আর i4 এর মধ্যে ডিফারেন্স, তাহলে 2ix, এটাইগুলো লিখতে পারবো আমরা, 2ix, এটাইগুলো লিখতে পারবো। দেখো ix হচ্ছে উপরের দিকে যাচ্ছে, i4ও দেখো উপরের দিকে যাচ্ছিল, i2 নিচের দিকে নামতেছে এই ব্রাঞ্চে, তাহলে i4 মাইনাস i2, তাহলে 2ix গুলো কত? i4 মাইনাস i2। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, ixকে তুমি কত লিখছো এখানে? ix এগুলো কিন্তু i1, তাহলে এখানে এই যে আমাদের ix এর পরিবর্তে কি বসাতে পারি? i1, তাহলে 2i1 প্লাস i2, তারপর হচ্ছে তোমার কাছে এখানে -i4 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি এটাকে কি দিতে পারি? এটাকে তাহলে আমি এখানে তোমার হচ্ছে ধরো যাক 4 নম্বর সমীকরণ নাম দিতে পারি। বাট আমাদের ক্যালকুলেটারতে কী করা যায় না বলো তো? ওই যে তোমার ধরো 4টা সমীকরণ তো সলভ করা যায় না, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা কমাইতে হবে সমীকরণ। কোনটা কমাবো আমরা? দেখো একটা কাজ করতে পারি,
সেটা হচ্ছে এখানে আমি i3 এবং i1 মধ্যে একটা সম্পর্ক আনতে পারি। সেই সম্পর্কটাকে আমি কিন্তু চাইলে কী করতে পারি বলতে এখানে রিপ্লেস করতে পারি আর কি, আর কিছুই না। আমি এখান থেকে i3 গুলো কি লিখতে পারি, তাহলে এখানে i3 থাকবে না আর। ওকে চলো আমি i3 দিয়ে রিপ্লেস করে দিয়ে আসো। ওকে তাহলে চলো একটা কাজ করি আমরা, তাহলে এখানে দেখো আমাদের 2 নম্বর সমীকরণকে তাহলে আমি কি লিখতে পারি, এখান থেকে চলো আমি লিখে দিই, ডাইরেক্ট লিখে দিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি i3 যেটা আছে এটাই করলে কত 2 + i1, তাহলে 2 + i1, তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ বললাম। তাহলে 1 নম্বর সমীকরণে জাস্ট আমি ডাটাটা বসাই, এবার জাস্ট ক্যালকুলেশন, এবার তুমি বাকিটা নিজেই পারবা আসলে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ আমি কি করব, জাস্ট i3 জায়গায় ডাটাটা বসাই দিব, আর কিছুই না। তাহলে এখানে আছে i1 - 2i2, i1 - 2i2, না মিললে আমার কিছু করার নেই, এবার তুমি বাকিটা সলভ করবা, বুঝছো? জাস্ট এখন ক্যালকুলেশন, আর কিছুই নেই। প্রসেস তো তোমাকে করাই দিছি আমি। তারপর কত 3i3, তো তাহলে 3 লিখবো এখানে আগে, রাইট, 3i3, তাহলে +3 লিখবো। বাট i3 জায়গায় কত বসাবো, 2 + i1 বসাবো, 2 + i1 বসাবো। আর এখানে আছে কত পরে -i1, সরি -i4, -i4 আছে, আর এটা আছে কত -6। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, দেখো i1 আর 3i1 যোগ করে দিলে কত হবে 4i1, আর এরপর আসবে -2i2, তারপর আসবে এখানে কত -i4, আর এটা হয়ে যাবে কত 6টা ওই পাশে চলে গেলে -12 হয়ে যাবে। তাহলে এটাকে তুমি বলতে পারো 5 নম্বর সমীকরণ, বুঝতে পারছো? এটাকে তাহলে আমি কি বলতে পারবো, এখানে 5 নম্বর সমীকরণ আমরা এখানে বলতে পারবো। ওকে আচ্ছা ঠিক আছে, তারপর যাই আসো। তারপর আমরা যদি ওই যে তাহলে কোনটাকে চেঞ্জ করবো আমরা, i1, এখানে তো i3 নাই, তাহলে আমরা ধরো 3 নাম্বারটাকে চেঞ্জ করি, জাস্ট i3 জায়গায় i1 + 2 বসাবো, তাহলে 3 নাম্বারটাকে চেঞ্জ করবো। ওকে 3 নাম্বার দেখো এটা, তাহলে এখানে 3i2, তারপর হচ্ছে কত -3i3, তো তাহলে -3 দিলাম, i3 জায়গায় বসাবো কত 2 + i1 বসাবো, তারপর 2i4 + 2i4 ইকুয়াল টু কত, ইকুয়াল টু তোমার এখানে 6। ঠিক আছে, তাহলে এখানে এবার জাস্ট ইয়াটা করো, কত আসবে এটা -3i1, তারপর আসবে এখানে +3i2, তারপরে দেন +2i4 ইকুয়াল টু, এটা তাহলে -6 হয়ে যাবে, -6টা যদি এই পাশে চলে যায় তাহলে সেটা 12 হয়ে যাবে। এটাকে তুমি 6 নাম্বার নাম দাও। আর তোমার এখানে কিন্তু অলরেডি 4 নাম্বারটা ছিলই, 4 নাম্বারটাকে তাহলে একবার লিখে দিই এখানে, তাহলে আমি জাস্ট এক পৃষ্ঠায় সবগুলোকে সলভ করে ফেলতে পারবো। 4 নাম্বারটা কত ছিল এখানে 2i1 + i2, 2i1 + i2, আর একটা কত -i4 ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এখন এখানে কি করি, তাহলে এই যে আমাদের 5, 6 এবং 4 এদিকে সলভ করি, তাহলে আমার কাছে i1 আসবে, i2 আসবে, i4 চলে আসবে। চলো আমরা সলভ করি আসা। তাহলে ক্যালকুলেটারে যাব, 2 সলভ করবো, তাহলে হচ্ছে 4 - 2 -1 -12, দেন -3 3 2 12, দেন হচ্ছে 2 1 এবং -1 0। তাহলে চলে আসছে এখানে সলভ করলে দেখো কত আমার i1 যেটা আছে এটা চলে আসছে আমার -24 / 13, তারপরে তোমার 36 / 13 আসছে, দেন -12 / 13 আসছে। ওকে সেগুলো হচ্ছে আমার সবগুলো কিসে আসবে আনসার, কিলো ওহমে ছিল কি অপশনগুলো, ওহমগুলো না ওহমে ছিল, তাহলে এগুলো অ্যাম্পিয়ার আসবে, এত অ্যাম্পিয়ার করে চলে আসছে। বাট আমাকে বের করতে বলছিল কি, বের করতে বলছে V0, বের করতে বলছে কি V0 কোথায় আছে, V0 আছে এখানে। তাহলে V0 ইকুয়াল কিন্তু i2 × 1, আর কিছুই না। সো i2টা তুমি বের করে ফেলছো, রাইট, i2 তুমি বের করে ফেলছো, তাহলে আমাকে বের করতে বলছে এখানে V0। তাহলে আমার কোয়েশ্চন এখানে বের করতে বলছিল V0, আর V0 মানে কত, V0 মানে হচ্ছে যে এখানে দেখো এই i2 × 1, তাহলে V0 ইকুয়াল টু i2 × 1, তাহলে i2 এর ভ্যালু তুমি অলরেডি জানো 36/13 ভোল্ট। এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ঠিক আছে, হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি, আশা করি অঙ্কটা ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে দিয়ে আসো, এটা শেষ আমাদের এখানে, কেমন? নেক্সট অঙ্কে দিই, নেক্সট অঙ্কটা একবার পড়ে দেখো, ইজি অঙ্ক। আমরা খুব শীঘ্রই আজকে যদি নাও পারি আমরা নেক্সট শুরু করবো ওই যে সার্কিট থিওরেমগুলো।
ওকে, চলো এই অঙ্কটা দেখি। এই অঙ্কে বলতেছে তোমাকে কি ইউজ করতে হবে, নোডাল অ্যানালাইসিস। ওকে, নোডাল অ্যানালাইসিস করতে হবে, পাওয়ার ডেভেলপ বাই দ্য, পাওয়ার বের করতে হবে 20 ভোল্ট সোর্স দ্বারা। ঠিক আছে, 20 ভোল্ট সোর্স কোথায় আছে, এখানে আছে। দেখো তার মানে কি করতে হবে বলো তো, সোর্সের ক্ষেত্রে পাওয়ার কীভাবে বের করি আমরা, ভোল্টেজ ইন্টু কারেন্ট। ভোল্টেজ তো দেওয়াই আছে 20 ভোল্ট, তাহলে এখানে কতটুকু কারেন্ট সাপ্লাই করবে, কোন কারেন্টটা লাগবে বলো তো আমার অ্যাকচুয়ালি লাগবে এই কারেন্টটা কত। আমি যদি লাল কালার দিয়ে দেখাই, এই কারেন্টটা সে কত সাপ্লাই করবে, এটাকে যদি আমি আই বলি, বড় হাতের আই বলি, তাহলে এই বড় হাতের আইটা হচ্ছে আমার কাছে কী করতে হবে এখানে বলো তো, বের করতে হবে। ওকে, হোপফুলি আমরা সবাই কোয়েশ্চনটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে আমি যদি এই নোডের ভোল্টেজটাকে যদি আমি ভি এ বলি, আর আমাকে কিন্তু অবশ্যই নোডাল অ্যানালাইসিস করতে হবে, তাহলে এটা আমি এটাকে গ্রাউন্ড চিন্তা করতে পারি। এটাকে গ্রাউন্ড চিন্তা করে নেওয়া মানে এটা হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা, এটা যদি 0 ভোল্ট হয়, এই দুই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 20 ভোল্ট, তাহলে এই ভোল্টেজটা হবে 20 ভোল্ট। সবাই বুঝতে পারতেছে কিনা, এই ভোল্টেজটা কত হবে, 20 ভোল্ট হবে। এটা তো আমাদের কারো কোনো সন্দেহ নেই। আচ্ছা, তারপরে ধরো আমি এই নোডটার ভোল্টেজটাকে যদি আমি ভিবি বলি, আর এই নোডের ভোল্টেজকে ধরো আমি ভিসি বললাম, আশা করি কারো মনে কোনো কষ্ট হবে না। তাহলে দেখো এই যে আমার এখানে যে ভোল্টেজটা আছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, সেটা কিন্তু ভিএ এবং ভিবির মধ্যে গঠিত। তাহলে এখানে একটা সুপার নোড গঠিত হবে। তাহলে আমরা বলতে পারি যে আমার এই জায়গায় একটা কি আছে, এখানে একটা সুপার নোড আছে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা এই সুপার নোডে কি অ্যাপ্লাই করবো, কেসিএল অ্যাপ্লাই করবো। তাহলে আসলে আমরা অ্যাপ্লাই করি, আসো। তাহলে কেসিএল অ্যাট সুপার নোড সলিউশন। তাহলে কেসিএল এটা অ্যাপ্লাই করবো কোথায়, এই যে আমাদের সুপার নোড যেটা আছে সেখানে। চলো অ্যাপ্লাই করি। দেখো তাহলে অ্যাপ্লাই করলে কি আসবে, দেখো তাহলে এখান থেকে যদি কারেন্ট বেরোচ্ছে ধরি, তাহলে এখানে আসবে ভিএ ডিভাইডেড বাই 20। তাহলে এখানে আসবে কত, ভিএ ডিভাইডেড বাই 20 প্লাস, তারপর দেখো এখান থেকে যদি কারেন্ট বেরোচ্ছে ধরি, তাহলে ভিএ মাইনাস 20 ডিভাইডেড বাই 2 আসবে। তাহলে ভিএ মাইনাস 20 ডিভাইডেড বাই এখানে আসবে কত, 2 প্লাস। তোকে এই সুপার নোড থেকে যদি কারেন্ট বেরোচ্ছে ধরি, তাহলে ভিবি ডিভাইডেড বাই ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই 80 আসবে। তার মানে ভিবি বাই 80 আসবে প্লাস। এখান থেকে যদি কারেন্ট বেরোচ্ছে ধরি, তাহলে ভিবি মাইনাস বিসি ডিভাইডেড বাই 4 আসবে। আর যেহেতু এই কারেন্টটা বেরোচ্ছে সেটা কত, 3.125 ভিএক্স, তাহলে প্লাস 3.125 ভিএক্স। তাহলে এটা ইকুয়াল টু কত হবে বলো তো, এখানে এটা ইকুয়াল টু 0 হবে, কারণ আমার তাহলে এখানে কেসিএল অ্যাপ্লাই করা শেষ। তাহলে এটা ইকুয়াল টু হবে 0। দেখো এই সুপার নোডের সাথে 1টা 2টা 3টা 4টা 5টা ব্রাঞ্চ কানেক্টেড। তাহলে 5টা কারেন্ট আসছে কিনা এই জিনিসটা একটু তুমি লক্ষ্য রাখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আমি এখান থেকে যদি লক্ষ্য করার চেষ্টা করে দেখি, তাহলে এখান থেকে আমরা এখান থেকে ভিএক্সটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, ভিএক্স। তাহলে ভিএক্সটাকে আমরা লিখতে পারি কিন্তু 20 মাইনাস ভিসি, এটা লেখা যায় কিনা দেখো। তাহলে এখানে আমি এখানে ডাইরেক্ট প্রকাশ করে দিতে পারবো আর কি, কেমন? তাহলে এখানে আমি চলো একটু উপরে লিখে দিয়ে আসো। এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এখান থেকে এই যে ভিএক্স এটা ইকুয়াল টু কত, 20 মাইনাস ভিসি। ওকে, আচ্ছা ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমি জাস্ট এখানে ডাটাটা বসাই দিব। তাহলে একটা কাজ করি আমরা তাহলে হচ্ছে যে তোমার তো করা লাগতেছে না, এটাকে জাস্ট এখানে নিচে কপি করে আনি। ওকে, সো তাহলে প্লাস এখানে জাস্ট আমরা 3.125 আছে, আর এই ভিএক্সের জায়গায় কি লিখবো, তাহলে 20 মাইনাস ভিসি, 20 মাইনাস ভিসি ইকুয়াল টু 0। জাস্ট ইকুয়েশন বানাবো আর সলভ করবো, আর কোনো কাজই নেই এখানে সত্যি কথা বলতে। তাহলে যদি আমরা নেক্সটে যাই, দেখো তাহলে আমি ভিএগুলোকে আমি কমন নিয়ে ফেলবো, ভিএ। তাহলে ভিএ কমন নিয়ে ফেললে কত পাচ্ছি, 1/20, এখানে পাচ্ছি 1/20 প্লাস এখানে পাচ্ছি 1/2, তারপর ভিএ তো আর নাই, ওকে, প্লাস ভিবি। দেখো তো ভিবিতে কত পাচ্ছি, ভিবি এখানে আছে 1/80, এখানে আছে কত 1/80 আছে প্লাস।
এখানে আছে কত 1/4, 1/4 আছে আর নাই। এরপর আছে বিসি, বিসি কত আছে দেখো, বিসি আছে এখানে -1/4, তাহলে এখানে আছে -1/4 প্লাস, আচ্ছা -3.125, সরি, তাহলে এখানে মাইনাস হবে এটা, তাহলে কত পাবো এখানে -3.125, ওকে 3.125 ইকুয়াল টু কত হবে দেখো, কনস্ট্যান্ট যাবে 20/2টা এই পাশে চলে আসবে, তাহলে 10 হয়ে যাবে এটা প্লাস, তারপর আর এই যে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -3.125 গুণন যে 3.125 গুণন 20 হবে, ওকে। সো এটা তোমার কাছে তাহলে কি আসবে এখানে, তুমি যদি সলভ করে রাখে তাহলে দেখবা তোমার কাছে এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ হবে। তাহলে আমি একটু ভ্যালুগুলো বের করে ফেলি, আসো ক্যালকুলেটারে, এই ভ্যালুগুলো কত আসে এখানে ভিএ, তাহলে পর আমি ক্যালকুলেশনের সময় আমার ইজি হবে। দেখো তাহলে এটা আসবে কত 1/20 প্লাস 0.5, তাহলে এটা আসছে 11/20, দেন প্লাস ভিবি, তাহলে এটা আসবে 1/80 প্লাস 0.25, তাহলে এটা আসছে 21/80, তারপর এটা আসছে ভিসি, এটা আসছে -1/4 -3.125, তাহলে এটা আসছে -27/8, ওকে। সো এরপরে চলে আসছে আমাদের কত 10 -3.125 ইন্টু 20, 52 -52.5 চলে আসছে, যেটাকে তুমি 1 নম্বর সমীকরণ নাম দিতে পারো, ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা যাই দেখো তো ভিএ মাইনাস সুপার নোটে যদি আমরা অ্যাগেন অ্যাপ্লাই করি, অ্যাগেন তাহলে সুপার নোট আমি কি পেয়ে যাব, এই যে প্লাসটা তো বি এর সাথে কানেক্টেড, তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 35 আইএক্স লিখতে পারি না, তাহলে আমি কি লিখতে পারি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 35 আইএক্স লিখতে পারি। আচ্ছা আচ্ছা, আইএক্স কোনটা, আইএক্স কোন কারেন্ট, আইএক্স এখানে দেখানো আছে, এটা আইএক্স এগুলো আমি কি লিখতে পারি বিসি বাই -0/40 লিখতে পারি না, তাহলে এখানে লিখে দিয়ে আসো এই যে আইএক্স, এই যে তোমার আইএক্স আছে, আইএক্স এগুলো কিন্তু লেখা যায় কত BC/40, ওকে। তাহলে জাস্ট যারা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা কত 35, আইএক্স মানে হচ্ছে কত BC/40, BC/40, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি দেখো এই যে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি মাইনাস 35/40 বিসি ইকুয়াল টু 0, যেটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ, ওকে। আর আরেকটা কী করবা তুমি, এই সি নোট যেটা আছে না, এখানে তুমি কেসিএল অ্যাপ্লাই করবা, কেসিএল অ্যাপ্লাই করার পরে তুমি তোমার সমীকরণ পেয়ে যাবা। তাহলে আমি যদি এখানে অ্যাপ্লাই করি যে কেসিএল অ্যাট সি নোট, তাহলে কী পাচ্ছি বিসি -20/1, বিসি -20 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস BC/40, BC/40 প্লাস BC মাইনাস ভিবি ডিভাইডেড বাই 4, BC মাইনাস ভিবি ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই 4, কারণ দেখো এই সি নোটে কিন্তু 3টা ব্রাঞ্চ কানেক্টেড, সো 3টাই তুমি কারেন্ট এখানে পাবা, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এখানে তুমি যদি সাজা লিখতে চাও, তাহলে ভিবিকে যদি কমন নাও আগে, তাহলে ভিবি ইকুয়াল টু আসবে -1/4 আর প্লাস বিসিকে যদি এখানে কমন নাও, তাহলে এটা আসবে 1 আর প্লাস 1/40, তারপর এখানে আসবে প্লাস 1/4 আর ইকুয়াল টু কত হয়ে যাবে 20, তাহলে এটা তোমার 3 নম্বর সমীকরণ। তাহলে এইবার তুমি যদি কি করো, এই যে 1 2 3 4 যেগুলো আছে এগুলোকে যদি সলভ করো, সরি 1 2 3কে সলভ করো, তাহলে ভিএ ভিবি বিসি বের হয়ে আসবে, কেমন। তাহলে চল সলভ করি আসো, তাহলে আমি যদি 1 2 এবং যদি 3কে যদি সলভ করি, তাহলে আমার কাছে এখানে ভিএ এটা চলে আসবে কত, ভিবি চলে আসবে, এবং বিসি এটা কত সেটাও চলে আসবে, ওকে। চলো দেখার চেষ্টা করি আসো কত। সো ক্যালকুলেটর সলভ করে ফেলি, তাহলে আসবে কত 11/20, 21/80 -27/8 -52.5, তারপর হচ্ছে 1 -1 -35/40, দেন হচ্ছে তোমার 0 আর 0 -1/4, দেন 1 প্লাস
1 প্লাস 1/40 প্লাস 0.25 20। সো আমার কাছে এখানে চলে আসছে কত, আসে না কেন আসছে -81/4 -81/4 ভোল্ট। পরেরটা চলে আসছে -29 ভোল্ট। পরেরটা চলে আসছে 10 ভোল্ট। ওকে, বাট আমার লাগবে কি বলতো, লাগবে হচ্ছে আমার পাওয়ার ডেভেলপ, মানে এই কারেন্টটা লাগবে। এই কারেন্টটা আমি কীভাবে বের করতে পারি দেখো তো। আমি এই কারেন্টটাকে একটা কারেন্ট নাম দিতে পারি, সেটাকে আমি আই ড্যাশ বলতে পারি। আর এই কারেন্টটাকে ধরো এখানে একটা কারেন্ট বের হচ্ছে, এটাকে আমি আই ডাবল ড্যাশ বলতে পারি। তাহলে আই ড্যাশ আর আই ডাবল ড্যাশ বের করা আমার জন্য কোনো ব্যাপার না, কেমন? অথবা তুমি ডাইরেক্ট অ্যাপ্লাইও করতে পারো, কেসিএল অ্যাপ্লাই করে দেখতে পারো, কেমন? চলো একটা করি আসো আমরা এখানে। তাহলে তো আমরা এখানে পাইছি, তাই না? তাহলে আমার এই যে দেখো, আমি যদি ধরি এটা কারেন্ট এখানে প্রবেশ করতেছে, আই কারেন্টটা আমি বের করতে যাচ্ছি, তাহলে এটা করলে কত হবে? এটাই করতে হবে এই যে আই ড্যাশ প্লাস আই ডাবল ড্যাশ, আই ড্যাশ প্লাস আই ডাবল ড্যাশ। এখন আই ড্যাশকে আমি কি লিখবো? আই ড্যাশটা হচ্ছে দেখো 20 থেকে ভি এর দিকে যাচ্ছে, তাহলে 20 মাইনাস ভি এ ডিভাইডেড বাই, এখানে রোধ কত আছে? রোধ আছে মাঝখানে 2 ওহম, প্লাস আই ডাবল ড্যাশকে আমি কত লিখবো? 20 থেকে বিসির দিকে যাচ্ছে, তাহলে 20 মাইনাস বিসি ডিভাইডেড বাই হচ্ছে 1, তাহলে 20 মাইনাস বিসি ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 1। তো তুমি অলরেডি ভ্যালুগুলো জানো, 20 এটা প্লাস হয়ে যাবে, কারণ ভিএ কত? 81/4 মাইনাস 81/4, তো এটা প্লাস হয়ে যাবে। আর ডিভাইডেড বাই তাহলে এখানে 2, ডিভাইডেড বাই তাহলে কত? ডিভাইডেড বাই 2। আর প্লাস এখানে তাহলে 20, এটা মাইনাস থাকবে কারণ এখানে বিসি হচ্ছে 10, ডিভাইডেড বাই হচ্ছে তোমার কাছে 1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো বলো তো? আমাদের আই যেটা আছে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে আই কত আসে দেখো এখান থেকে, আই আসবে 20 প্লাস 81/4 ডিভাইডেড বাই 2 প্লাস 10। সো আই আসছে 30.125 এম্পিয়ার। যেহেতু রোধগুলো আমার কাছে এখানে ওহমে দেওয়া আছে, রাইট? ওহমে দেওয়া। দেন আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে তুমি পাওয়ার বের করো। সেখানে ভোল্টেজ আমি জানি, কারেন্টটা দিয়ে গুণ করলে কি বের হয়ে যাবে বলো তো? পাওয়ার বের হয়ে যাবে। তাহলে পাওয়ার ডেলিভার্ড বাই 20 ভোল্ট সোর্স, এটাই করলে কত হবে? জাস্ট ভিআই, ভি দেওয়া আছে কত? 20, আর কারেন্ট বের করছো তুমি এখানে 30.125। তাহলে দেখো এটা চলে আসবে কত এখানে? 20 দিয়ে জাস্ট গুণ দাও, তাহলে 602.5 ওয়াট। সো তাহলে আজকে এতটুকুই থাকা আমাদের, কেমন? তাহলে আগামী ক্লাসে আমরা নেক্সট বাকিটুকু আলোচনা করবো। তাহলে সবাই ভালো থাকবা, যাই তাহলে আসসালামু আলাইকুম।